রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে তাকে দেখি তমা একটি ছেলের হাত ধরে পার্কের দিকে যাচ্ছে। তমা আমার গার্লফ্রেন্ড। আমি তাদের পিছু নিলাম। তারা পার্কের ভিতরে একটা নিরিবিলি জায়গায় চলে গেল। আমি তাদের পিছনে নিতে যাব, এমন সময় ফোনটা বেজে ওঠে। তমা আর আমার দূরত্ব বেশি দূর ছিল না, তাই আমার ফোনের শব্দ তোমার কান পর্যন্ত চলে গেল। ফোনের রিংটোন শুনে তমা ও সাথে থাকা ছেলেটা পিছন ফিরে তাকালো। তমা পিছনে ঘুরে আমাকে দেখে ছেলেটা হাতটা ছেড়ে দিল। তো তুমি এখানে কি করে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তোমাদের দেখা, তাই ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাই। এমনিতে বাড়িতে গেলে সারাদিন বসে বসে কাটাতে হবে, তাই তোমাদের সাথে সময় কাটাতে আসলাম। মনে হয় আমি আপনাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব করে ফেলেছি। আমি তাহলে আসি, ভালো থাকবেন। পার্ক থেকে বেরিয়ে পাশে চলে আসি। বাসা ঢুকতে আম্মুর লেকচার। কোথায় গেছিলি? কার সাথে ছিলি? কতবার বলেছি তোকে আজকে বাপুর বাড়ি যেতে হবে। তিশা কতবার ফোন দিয়েছে, তার হিসাব নেই। এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমাদের যেতে হবে। আমি রুমে চলে আসলাম। আর তিশা আমার বড় বোন 3 মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। কিছুদিন আগেই দুই পরিবার সবাই তাদের মেনে নিয়েছে। আর আজকে আমাদের সবাইকে আপুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিয়েছে। আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে আব্বু আম্মু সবাই দাঁড়িয়ে আছে। আমাকে নামতে দেখেই আব্বু বাইরে চলে গেল গাড়ি বের করতে। আম্মুকে নিয়ে আমি গাড়িতে বসে পড়লাম। আব্বু গাড়ি ড্রাইভ করছে। শাকিল, তিশার শ্বশুর বাড়ি গিয়ে একদম দুষ্টুমি করবি না। সেখানে অনেক লোকজন আসবে, ভদ্রভাবে চলাফেরা করবি। তুমি এই কথা বলতে পারলে? আমার মতো ভদ্র ছেলে এই এলাকায় একটা খুঁজে পাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আম্মু। তুমি আমার ডিলটা আজকে ভেঙে দিয়েছ। এই কষ্ট আমি কাকে দেখাবো? হয়েছে, তোর মতো লাফাঙ্গা ছেলে এই এলাকায় কেন, আরো 2 এলাকায় ঘুরলেও খুঁজে পাওয়া যাবে না। তুমি আমাকে এভাবে পৌঁছাতে পারলে? যাও, তোমার সাথে আর কথা বলবো না। কথা বলতে বলতে আপুর শ্বশুরবাড়ি চলে এলাম। গাড়ি থেকে নামতেই আপু এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? আমি ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। আমার শালাবাবু কোথায়? ফাজলামো করেই বললাম। পিছন থেকে আম্মু মাথায় থাপ্পড় দিল। আউচ! আপু দেখো না, আম্মু আমাকে সবসময় মারে। আম্মু আব্বু আমার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু আব্বুকে দেখে আপু মাথা চুঁ করে ফেলে। কেউ কিছু বলছে না। বাড়ির ভিতর থেকে আম্মুর বয়সী একজন মহিলা বেরিয়ে এসে আম্মুর সামনে দাঁড়ালো। বিয়ান, পোলাপাই না বুঝে ভুল করে ফেলেছে। এইভাবে অভিমান করে থাকলে কি হবে? ভুলটা তো আর শোধরানো যাবে না। মেয়েকে ক্ষমা করে দিন। আপু কান্না করে আম্মুকে জড়িয়ে ধরলো। আব্বু আর থাকতে পারল না। যতই হোক, তাদের তো সন্তান। আপু শাশুড়ি আমাদের সবাইকে বাড়িতে নিয়ে গেল। আপু, দুলাভাই কোথায় গেছে? তো দুলাভাই একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। একটু পর দুলাভাই রুমে এসে ভিতর চলে আসে। শালা দুলাভাই মিলে আড্ডা দিতে বসে গেলাম। এমন সময় পিছন থেকে ভাইয়া বলে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি লিজা আপু। লিজা আপু আমার ভার্সিটির সিনিয়র। লিজা আপু আমাকে চেনে না, তবে আমি লিজা আপুকে ভালো করেই চিনি। উনি ভার্সিটির মধ্যে 1 নম্বর বখাটে মেয়ে। ভার্সিটির সব ছেলেরা লিজা আপুকে ভয় পায়। আরে লিজা, তুই ভার্সিটি থেকে কখন আসলি? এদিকে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে শাকিল, তোর ভাবির ছোট ভাই। আর তামিম, ওই হচ্ছে লিজা, আমার ছোট বোন। লিজা আপু না দেখা ভান করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি আর দুলাভাই আবারও গল্প করতে লাগলাম। হঠাৎ দুলাভাইয়ের ফোন বেজে ওঠে। দুলাভাই ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমে একা বসে কি করব, তাই আমিও দুলাভাইয়ের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হঠাৎ পাশ থেকে কে যেন হাত ধরে টান দিল। তাকে দেখে লিজা আপু। আপনি আমাকে টান দিলেন কেন? এ কি, আপনি রুমের মধ্যে দরজা বন্ধ করছেন কেন? আমার তো ভয় করছে, আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই, আজকে তোরে এইখানেই ধর্ষণ করব। এই না না, এমনটা করবেন না প্লিজ। বাংলাদেশে ছেলে ধর্ষণের কোনো আইন নেই। আইন তৈরি হলে আমাকে ধর্ষণ করিয়েন। এখন আমি যাই। জি না চান্দু, আমি এখনই তোমাকে ধর্ষণ করব। আমি চিৎকার করব। বাড়িতে কেউ নেই, সবাই সাদে গেছে। দুলাভাই, আমি কিছু করি নাই। আমার কথা শুনে লিজা আপু পিছনে তাকায়। এই সুযোগে আমি রুম থেকে বেরিয়ে যাই। এক দৌড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে আপুর পাশে বসে পড়ি। একটু পর লিজা আপু ছাদে চলে আসে। ছাদে এসে আমার পাশে খালি জায়গায় বসে পড়ে। আমি আপুর সাথে কথা বলতে থাকি। এমন সময় লিজা আপু আমার পেটে চিমটি কাটে। আমি আউজ করে শব্দ করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে শব্দ করলে কেন? না না, কিছু হয়নি, এমনি একটু ব্যায়াম করলাম। লিজা মুচকি হাসি দিল। আমি কিছু বলতে পারছি না। লিজার চিমটি কাটছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। এবার আমিও লিজার কোমরে চিমটি কাটলাম। লিজার আগে লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। বিকেলে আপু দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসি। আপু দুলাভাইকে নিয়ে রুমে চলে গেল।
আমি বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে আসি। মাঠে কাউকে দেখতে পেলাম না, তাই আনিকাদের বাড়ি গেলাম। আনিকা আমার ফ্রেন্ড, বলে রাখি আনিকার সাথে আমি সবসময় ফ্রি। বাড়ি এসে রান্নাঘরে গেলাম, কারণ এই সময় আন্টি রান্নাঘরে থাকে। আমি প্রতিদিন আনিকাদের বাসায় আসি আন্টি হাতে রান্না খেতে। আন্টি হাতে রান্না কি বলবো আপনাদের, জিভে জল চলে আসে। আন্টি, আজকের রেসিপি কি? আজ ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছের কালিয়া। নাম শুনে জিভে জল চলে এলো। আমি ডাইনিং টেবিলে বসে গেলাম। আন্টি সে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে আনিকা রুমে চলে গেলাম। আনিকা রুমে বসে মোবাইল টিপছে। আমি পিছু থেকে চুল টেনে দিলাম। আউচ, আম্মু! এই পিত্তি চুপ। তুই কখন আসলি? এই বিড়ি বলে কি, শোন, আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। তোর জন্য ব্যাড নিউজ? আঙ্কেল কি তোর বিয়ে ঠিক করেছে? বিয়েটা করে ফেল দোস্ত, অনেক দিন হলো বিয়ে খাওয়া হয়নি। তোর বিয়েতে পেট ভরে খাবো। চুপ পেতনি, সবসময় খাবারের পিছনে পড়ে থাকিস। আমার বিয়ে ঠিক হয় নাই। বিয়ে হলে আমার জন্য ভালো শাহেদের বউয়ের সাথে রোমান্স করতাম। এর থেকে বড় বিপদ। কিসের বিপদের কথা বলছিস তুই? তিশা আপু পালিয়ে বিয়ে করেছে, সেটা তুই জানিস। কিছুদিন আগে দুই পরিবার সবাই বিয়েটা মেনে নিয়েছে। আজকে আমরা আপুর বাসায় গিয়েছিলাম। আপুর শ্বশুরবাড়ি গিয়ে লিজা আপুকে দেখে আমি অবাক হয়ে যাই। পরে জানতে পারি লিজা আপু দুলা ভাইয়ের ছোট বোন। আপু ননদিনী ভালো কথা, সারাদিন আমাকে একটু শান্তিতে থাকতে দেয় নাই। সাত উঁচু করে দেখালাম, এই দেখ চিপটি কেটে কি অবস্থা করেছে। আমাকে আবার একটু রুম নিয়ে দর্শন করতে চেয়েছিল। লিজা আপু তোর ধর্ষণ? জীবনে প্রথমবার একটা মেয়ে ছেলেকে ধর্ষণ করেছে। খুব হাসি পাচ্ছে তাই না? কালকে ভার্সিটি কিভাবে যাব? এতদিন লিজা আপুর থেকে দূরে থাকছি, এখন কি হবে আমাদের? আনিকা আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আনিকার পাশে বসে আছি। দোস্ত, একটা উপায় বের কর। তামিম, হৃদয়, তাসি, মিম কোথায়? মিম, হৃদয়, তামিম, তাসি আর আনিকা আমার ফ্রেন্ড। আমি আর আনিকা সবাইকে ফোন দিয়ে আনিকাদের বাসায় আসতে বললাম। একটু পরে সবাই আনিকাদের বাসায় চলে আসে। আমি ওদের সব বলে দিলাম। সবাই চিন্তায় পড়ে গেল। মিম বারান্দায় বসে বসে ভাবছে। হৃদয় পড়ার টেবিলে চলে গেল। তাসি ফ্লোরে বসে আছে। আনিকা আর আমি খাটের দুই পাশে দুইজন বসে বসে ভাবছি। সবাই গভীর ভাবনায় চলে গেলাম। 1 ঘন্টা ভেবে কোনো উপায় খুঁজে পেলাম না। হঠাৎ আমার ফোনে রিংটং বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। মিম ছো মেরে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। বেচারি ভেবেছিল আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে ভেসে আসলো, জানো। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আবার বলতে লাগলো, কেমন আছো জানু? সবাই কথাটা শুনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ইচ্ছা মতো কিল ঘুষে মারতে লাগলো। আমাকে ফ্লোরে ফেলে দিয়ে মোবাইল লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে মেয়েটা বলল, কি করছো জানু? হৃদয় উত্তর দিল। বসে আছে জানো। মেয়েটা আবার বলল, খাবার খেয়েছো? হৃদয় আবার উত্তর দিল। না জানো, তুমি খেয়েছো? আমি ফ্লোরে বসে ওদের কথা শুনছি। হঠাৎ মেয়েটা বলে উঠল, জানো, ভাবি তোমার সাথে কথা বলবে। সবাই বুঝে গেল যার সাথে হৃদয় কথা বলতেছে সেটা আর কেউ না, লিজা আপু। সবাই ভয় পেয়ে আমার হাতে ফোনটা দিয়ে দূরে চলে গেল। আমি বুঝতে দিলাম না এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলছিল। ফোন কেটে দিতেই মনে পড়ে গেল আপু তো আমাদের সাথে এসেছে। তাহলে লিজা আপু মিথ্যা কথা বলছে। বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি লিজা আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে লিজা আপু চোখ টিপ মারলো। আমি থতপথ থেকে সেখান থেকে চলে গেলাম। রাতে এসে আম্মু খাবার জন্য ডেকে গেল। আমি নিচে গিয়ে দুলাভাইয়ের পাশে বসে পড়লাম। লিজা আপু এসে আমার পাশে বসে পড়ে। আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আমি লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে গপ গপ করে খেয়ে চলে এলাম। খাওয়ার সময় লিজা আপু আমার কপালে কাতুকুতু দিয়েছে। অনেক কষ্টে খাবার খেয়ে রুমে আসলাম। ঘুমাতে যাব এমন সময় বিদ্যুৎ চলে গেল। তাই ভাবলাম ছাদে যাওয়া যাক, যে ভাবা সে কাজ। ছাদে বসে আছি এমন সময় লিজা আপু এসে আমার পাশে বসে। আপনি এত রাতে ছাদে কেন আসলেন? তোর সাথে গল্প করবো তাই। আমার সাথে গল্প? তা কি গল্প করবেন শুনি। তুই কয়টা প্রেম করেছিস? কার সাথে করেছিস? মেয়েগুলো দেখতে কেমন ছিল? এইসব আর কি। প্রেম করে কষ্ট পেয়ে কি হবে, একাই তো ভালো আছি। ফাজলামি করিস না, সত্যি করে বল। ছিল। কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। কেন? এমনি ব্রেকআপ করে চলে গেছে। একটা মেয়ে এমনি ব্রেকআপ করে চলে গেল আর তুই কিছুই বললি না কেন? এইসব কথা বাদ দেন, আপনি প্রেম করেন না কেন? কে বলেছে আমি প্রেম করি না? আমি কি তোর মতো ছ্যাঁকা খেয়ে ঘরে বসে থাকবো? কি আমি ছ্যাঁকা খেয়ে ঘরে বসে আছি? তা নয় তো কি, তুই একটা দেবদাস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই, তোরা ছাদে বসে কি করছিস? দেখতে পাচ্ছিস না আকাশে মেঘ জমেছে? বৃষ্টি নামার আগে নিচে আয়, বৃষ্টিতে আবার তোর অ্যালার্জি আছে। পিছু থেকে আম্মু বলল,
আমি উঠে দাঁড়াবো এমন সময় আকাশ কান্না করে দিল। আমি দৌড়ে ছাদ থেকে নামতে যাব, হঠাৎ পিছন থেকে লিজা আপু আমার হাত টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি লিজা আপুর কাজ দেখে বান্দরবান থেকে খুব সুন্দরভাবে চলে গেলাম। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে, তো লিজা আপুর সাথে এভাবে থাকতে আমার ভালো লাগছিল। লিজা আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। লিজা নিঃশ্বাস আমার কাঁধের উপর পড়তেছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, বুকের ভিতর তুফান বইছে। আমি লিজার মাথা তুলে কিস করতে যাব, এমন সময় আম্মু নিচ থেকে ডাক দিল। আমি লিজাকে ছাড়িয়ে দূরে চলে গেলাম। লিজা লজ্জা পেয়ে দূরে ছাদ থেকে চলে গেল। আমি ছাদ থেকে নেমে আম্মু চোখ ফাঁকি দিয়ে রুমে চলে আসি। রুমে এসে কাপড় চেঞ্জ করে নিলাম। রাতে শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে শরীর একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ নরম উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলাম। তারপর কি হয়েছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি অন্ধকার, মনে হয় এখনো সকাল হয় নাই। তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ শরীর ভেজা ভেজা লাগতেছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম। আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, আমার বিছানা ভিজে গেল, তাড়াতাড়ি বালতি নিয়ে আসো। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকো। আম্মু, আম্মু, আমি দেখতে পাচ্ছি না কেন? লুঙ্গি দিয়ে চোখ ঢেকে রাখলে দেখবি কি করে? কত করে বলি ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাস না। আমার কথার তো কোনো দামই নেই তোদের কাছে। আম্মু, তুমি আবার শুরু করলে? সকালে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আমি আবার কি করলাম? তোর আদরের ভাই রাতে লুঙ্গি পরে ঘুমিয়েছে, সকালে লুঙ্গি মাথায় রেখে বলছে সে নাকি চোখে কিছুই দেখতে পাচ্ছে না। শাকিল, তুই কি শুরু করেছিস ভাই? আমি আবার কি করলাম? ঠিক আছে, আমি আর লুঙ্গি পরবো না, লুঙ্গি গোষ্ঠী কিলাই। লুঙ্গি মাথা থেকে নামিয়ে দেখি লিজা আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমি রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম পাশে বাসার ভাবিরা আমাকে দেখে লজ্জা পেয়ে রুমে চলে যাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়লাম। আমার শরীরে কোনো কাপড় নেই, নিচে একটা শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। আমি দৌড়ে ছাদ থেকে নেমে যাই, সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় লিজা আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তোমাকে এই অবস্থায় দেখে আমার কুসকুস হতা হে। কি হতা হয়? লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। লিজার উষ্ণ শরীরের ছোঁয়া পেয়ে আমার শরীর 440 ভোল্টে কেঁপে উঠল। লিজা আমার পিঠে হাত বুলিয়ে আচমকা আমার মাথার চুল টেনে দেয়। লিজার এরূপ আচরণ দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার ঠোঁট কাঁপছে। আমার মনে হচ্ছে আমি লিজার ঠোঁটে হারিয়ে যাই। লিজার উষ্ণ ঠোঁট আমাকে টানছে, কিন্তু আমি ভয়ে কিছু করতে পারছি না। হঠাৎ লিজা আমাকে টান দিয়ে 4 ঠোঁট মিলিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে লিজার উষ্ণ ঠোঁটে ছোঁয়া নিচ্ছি। 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আমি মুচকে হাসি দিয়ে মাথা পিছনে থাপ্পড় দিয়ে দিলাম। নিচের দিকে তাকিয়ে দৌড়ে রুমে এসে গোসল করতে চলে গেলাম। গোসল করতে এসে দেখি তা সে 10টা মিস কল দিয়েছে। আমি মোবাইল হাতে নিতেই ফোনটা বেজে ওঠে। আমি ফোন রিসিভ করলাম। উপাস থেকে তাসি বলল, শালা, কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করিস না কেন? কি জন্য ফোন করেছিস? ভার্সিটি আসবি না আজকে? 15 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে শার্ট প্যান্ট পরে বাইরে চলে এলাম। আসার সময় আম্মু আমাকে ডাক দিয়েছিল, আমি না শুনে চলে আসি। বাড়ির বাইরে এসে ভার্সিটির দিকে হাঁটা ধরলাম। হঠাৎ পিছন থেকে মিম এসে আমাকে জড়িয়ে ধরে। তুই কখন আসলি? তোরে ডাক দিতে এসেছিলাম, তাসি ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলেছে। কেন, কি হয়েছে? গেলেই জানতে পারবি। আমি আর মিম ভার্সিটির দিকে হাঁটতে লাগলাম। সামনে এসেই আনিকার সাথে দেখা, 3 জন মিলে ভার্সিটি গেলাম। ভার্সিটি গিয়ে দেখি তাসি আর তামিম এক জায়গায় বসে আছে। আমরা তাদের কাছে চলে গেলাম। এই, তোরা এভাবে চিপকায়ে বসে আছিস কেন? তোদের মধ্যে কি কোনো কিছু চলছে যেটা আমরা জানি না? যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তোদের খবর করে ছাড়বো। আসলে মানে হয়েছে কি, আমি আর তাসি এক অপরকে ভালোবাসি। কালকে আম্মু বিয়ের কথা বলতেই আমি তাসির কথা তাদেরকে জানিয়ে দেই। কালকে বিকেলে আম্মু তাসির পরিবারের কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারাও এই বিয়েতে রাজি হয়ে যায়। আগামী রবিবার আমাদের বিয়ে ঠিক হয়েছে। তা ভালো কথা, কিন্তু তোদের জন্য যে আমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম তার কি হবে? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদের যন্ত্রণায়। রেস্টুরেন্টে চল, কিছু খেয়ে নেই। আজকের বিল আমাদের তামিম ভাই দিবে। আমার কাছে এত টাকা নেই। বাসা থেকে আসার সময় আব্বুর কাছ থেকে 1000 টাকা নিয়ে এসেছি। পিছন থেকে হৃদয় বলল, সমস্যা নাই, ভাবির কাছ থেকে ধার নে, বাসরাতি ভাবিকে সুদ আসলে দুটোই দিয়ে দিস। আরে দোস্ত, তোর কথা আমাদের মনেই ছিল না। শালাকে ধর, রেস্টুরেন্টে নিয়ে চল। আজকে তামিমের কিডনি বেইচা ফুচকা খামু।
আবার ফুচকার কথা মনে করিয়ে দিলে। ভাই বিশ্বাস কর, কালকে এই মেয়েটাকে নিয়ে শপিং করতে গেছিলাম। আসার সময় ফুচকাওয়ালাকে দেখে মিম গাড়ি থেকে নেমে দৌড়ে ফুচকাওয়ালার কাছে চলে যায়। গুনে গুনে 4 প্লেট ফুচকা একাই খেয়ে নিল। আমাকে একবার জিজ্ঞেসও করে নাই। খাওয়া শেষ আমাকে বিল দিতে বলে। আমার রাগ উঠছিল, শালার জীবনে বেঁচে থাকতে আর কখনো মেয়ে নিয়ে শপিং করতে যাব না। তোর পকেট খালি করেছি মিম? কেন, তোদেরও কি? হ্যাঁ ভাই, তামিমকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নদীর পাড়ে আসলাম। এইটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। নদীর পাড়ে বিকেল পর্যন্ত থেকে আমি বাড়ি চলে আসি। তামিম, হৃদয় সবাই দুপুরে চলে যায়। আজকে বড় একা একা লাগছে। তোমার কথা মনে পড়ে। আমাদের রিলেশনের 2 বছর চলছিল। ভেবেছিলাম আব্বুকে তোমার কথা বলে দিব, কিন্তু তার আগে তোমার তার আসল চেহারা দেখিয়ে দিল। যাক, ভালো হয়েছে। বিয়ের পরে তোমার যদি এরকম কিছু করতো তাহলে আমার জীবন নষ্ট হয়ে যেত। নিজেকে উল্টাপাল্টা বুঝিয়ে সন্ধ্যা বাড়ি চলে আসি। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে দেখি লিজা বিছানার উপর বসে আছে। আপনি আমার রুমে কি করছেন? এমনি বসে আছি, একটা কথা জিজ্ঞেস করব? কি বলবেন তাড়াতাড়ি বলে চলে যান, কেউ দেখে ফেলতে পারে। আমি তো সেটাই চাই। কিছু বললেন? না না, সকালে তোমার সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? সকালে যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে তার কথা বলছি। ওইটা আমার ফ্রেন্ড। এমন সময় দরজা করা নাড়লো। আমি দরজা খুলে দেখি আম্মু। আম্মু, তুমি এখানে? কিছু বলবে? আম্মু আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে। লিজাকে আমার রুমে দেখে আম্মু আমার দিকে রাগের চোখ নিয়ে তাকালো। কি হয়েছে আম্মু, এভাবে রেগে আছো কেন? তোর রুমে লিজা কি করে? না মানে আম্মু, উনি জিজ্ঞেস করতে এসেছিল আজকে কেন ভার্সিটি যায় নাই। কিন্তু আজকে তো লিজা ভার্সিটি যায়নি। আমি এখন কি করব? হঠাৎ লিজা আম্মুর কাছে এসে কানে কানে কিছু একটা বলল। আম্মু মুখ টিপে হাসি দিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। লিজা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের উপর কিস করে চলে গেল। লিজার কাণ্ড দেখে আমি আকাশ থেকে সুন্দরবনে পড়লাম। রাতে শুয়ে আসছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি তমা। আমি ফোনটা কেটে দিলাম। আবারও তমাকে ফোন দিল। আমি ফোন বন্ধ করে শুয়ে পড়ি। সকাল ঘুম থেকে উঠে মোবাইলটা অন করতে দেখি 10টা মিস কল দিয়েছে। হঠাৎ ফোনটা টুংটাং করে ওঠে। দেখি তমা মেসেজ দিয়েছে। আমি মেসেজ করতে যাব, এমন সময় দুলাভাই আসে। শালা বাবু, ঘুম ভাঙলো তাহলে? এত ঘুম পাড়ালে আমার বোনকে কিভাবে সামলাবে? আপনার বোনকে আমি সামলাতে পারবো না। আপনার বোনকে ছোট বাচ্চা। সামলাবে সামলাবে শালা বাবু, একদিন ঠিকই আমার বোনকে সামলাতে হবে তোমাকে। ভাইয়া, তুমি এইখানে কি করো? এখান থেকে যাও। যাচ্ছি যাচ্ছি। দুলাভাই চলে গেল। লিজা এসে আমার শরীর ঘেঁষে বসেছে। আমি একটু সরে বসলাম। লিজা আবারও শরীর ঘেঁষে বসে। লিজা এবার আমাকে টান দিয়ে মুখের কাছে নিয়ে যায়। আমি লিজার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। লিজা আমাকে বিছানায় ফেলে তারপর উঠে বসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে ইগনোর করিস? আমাকে দেখলে দূরে সরে যাস? আজকে এইখানে এই মুহূর্তে তোর সাথে আমি বাসর করব। দেখি তুই কিভাবে আমার থেকে দূরে যাস। এই না না, এটা করবেন না প্লিজ। আমি দুলাভাইয়ের সামনে এই মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে আমি যা বলবো তাই করতে হবে। যদি তার বিপরীত করিস তাহলে বিয়ে ছাড়ার আগেই বাসর করে নিব। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। গুড বয়। আমার খুব খিদে পেয়েছে। সকালে উঠে কিছু খাওয়া হয় নাই। আমি নিচে গিয়ে খাবার খেয়ে আসি। না, তুই চুপ করে এখানেই বসে থাকবি, একটুও নড়াচড়া করবি না। আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। আজ থেকে আমি প্রতিদিন তোকে খাবার খাইয়ে দিব। আমি আপনার হাতে খাবো কেন? আপনি কি আমার বউ? হতে কতক্ষণ? কিছু বললেন? না, আমি খাবার নিয়ে আসছি। খাবার শেষে আমরা বাইরে ঘুরতে যাব। আমি আপনার সাথে ঘুরতে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোর কোনো কাজ নেই, তোর শুধু একটাই কাজ, সব সময় আমার কাছে থাকবি। কথাটা বলে লিজা চলে গেল খাবারের জন্য। আমি এই সুযোগে বারান্দার পাইপ দিয়ে তামিমদের বাসায় চলে গেলাম। আর 2 দিন পর তামিমের বিয়ে, তাই আজকে তামিমের বিয়ে শপিং করতে যাব। একটা রিক্সা নিয়ে তামিমের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে তামিম হৃদয় এসে কিল ঘুষি মারতে থাকে। আরে তোরা কি করছিস? ছেলেরা ব্যথা পাচ্ছে। আন্টি, আপনি আমার কষ্টটা বুঝেন। ওরা কেউ আমার কষ্ট বোঝে না। ওরা বন্ধু না শত্রু। আমরা তোর শত্রু। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা থাম, শাকিল আসতে এত দেরি কেন করলি? তোমার মোবাইল বন্ধ কেন? তামিম এই পর্যন্ত 15 বার তোমার মোবাইলে ফোন দিয়েছে। আমরা তোমার জন্য 30 মিনিট হলো বসে আছি। সরি আঙ্কেল, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। রাতে মোবাইল বন্ধ করে চার্জে দিয়েছিলাম। আঙ্কেল, যা কথা আছে গাড়িতে বসে কইরেন, অলরেডি দেরি হয়ে গেছে। চলো। আমরা সবাই গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলাম। শপিং কি করব ভাই, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদের যন্ত্রণায়।
আমি হৃদয়ের কাছে বলে বাইরে এসে পেট ভরে খেয়ে নিলাম। আহ, কি শান্তি। কিছু টুকটাক শপিং করে চলে আসি। সারাদিন তামিমদের বাড়িতে বিয়ের কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে আসি। বাড়ি এসে আম্মুর কথা শুনে আমি মাটির নিচে চলে গেলাম। বাড়িতে আসতে আম্মু পিছন থেকে ডাক দিল। শাকিল, সারাদিন কোথায় ছিলি? আম্মু, আমি তামিমদের বাসায় ছিলাম। রবিবারে তামিমের বিয়ে, তাই আজকে শপিং করতে গিয়েছিলাম। আমাদের বলে গেছিস লিজা সারাদিন না খেয়ে বসে আছে, সেদিকে তোর খেয়াল আছে? আমি খাবার খেতে বারণ করেছি? ওরা খিদে লাগলে খেয়ে নিবে, এত টেনশন করছে কেন? হারামজাদা, লিজা তোর জন্য না খেয়ে বসে আছে, তুই না খেয়ে চলে গেছিস, তাই লিজাও সারাদিন কিছু খায়নি? কি আমার জন্য না খেয়ে আছে? কিন্তু কেন? আমি কি করে বলবো? তাড়াতাড়ি লিজাকে নিয়ে আয়, আমি খাবার টেবিলে দিচ্ছি। আমি লিজাকে ডাকতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি লিজা শুয়ে আছে। আমি বিছানায় বসে লিজাকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। মনে হয় ঘুমিয়ে গেছে, তাই লিজার ঘুম ভাঙালাম না। আমাকে খাবার দিয়ে যেতে বললাম। আমি খাবার নিয়ে লিজার রুমে বসে আছি। একটু পর লিজার ঘুম ভেঙে যায়। আপনি সারাদিনে খাবার খাননি কেন? সেইটা জেনে তুই কি করবি? আমি খাবার না খেলে তোর কি? আমার কিছুই না। আম্মু বলেছে আপনি আমার জন্য না খেয়ে বসে আছেন, তাই আপনাকে খাওয়াতে আসলাম। আমি খাবো না। প্লিজ খাবারটা খেয়ে নিন। খাবার খাবো, কিন্তু তার আগে এখানে সাইন করতে হবে। এখানে কি লেখা আছে? সেইটা জানা লাগবে না তোর, তুই শুধু সাইন কর। আমি আর কিছু না বলে সাইন করে দিয়ে লিজাকে খাইয়ে রুমে চলে আসি। আজকে প্রথম কোনো মেয়েকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাবতে অবাক লাগে, সবসময় আম্মুই আমাকে খাইয়ে দিয়েছে, আজকে আমি কাউকে খাইয়ে দিয়েছি, সেটা আবার ভার্সিটির গুডি সিনিয়র আপুকে। সকাল ঘুম থেকে উঠে তামিমদের বাড়ি চলে গেলাম। আজকে তামিমের গায়ে হলুদ। হৃদয় কাজ করছে, আমিও মেয়ে পটানোর ট্রাই করছি। যদি একটাকে পটাতে পারি তাহলে তার সিঙ্গেল থাকতে হবে না। একা একা থাকার কষ্টটা তারাই বোঝে যারা সিঙ্গেল আছে। হঠাৎ করে একটা মেয়ে আমার হাত ধরে টেনে বাগানে নিয়ে যায়। এই স্পর্শটা তো আমার খুব চেনা চেনা লাগছে। এটা তো তমা, কিন্তু তমা এখানে কি করে আসলো? আমি তমার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম, হৃদয়ের কাছে চলে আসলাম। তমা দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তমার থেকে নিজেকে ছাড়িয়ে দূরে দাঁড়ালাম। তমা আমার হাত ধুতে যাবে, আমি হাত পিছনে নিলাম। শাকিল, প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমাকে আর কষ্ট দিও না। তুই আমার জন্য কষ্ট পেয়েছিস? হাসাইলি আমাকে। তুই তো আমাকে কখনো ভালোবাসিস নাই, আমার সাথে টাইম পাস করছিস, আমার মন নিয়ে অনেক খেলা করছিস। তোর জন্য আমি সারা রাস্তা কান্না করেছি। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। হৃদয়কে নিয়ে আমি তামিমের কাছে চলে গেলাম। তামিমের কাছ থেকে জানতে পারি তমা তামিমের বোন। আমি আর কিছু বললাম না। আমার জন্য বিয়ের আনন্দটা নষ্ট হয়ে যাক। রাতে আম্মু কয়েকবার ফোন দিয়েছিল, তাই তামিমদের বাড়ি থেকে চলে আসলাম। বাসায় আস্তে আস্তে 9টা বেজে যায়। আমি সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা বিভিন্ন স্টাইলে আমার ছবি তুলছে, কখনো জড়িয়ে ধরে, আবার কখনো গালে কিস করে। আমি লিজা কাণ্ড দেখে অবাক হলাম। এইবার আবার কি হলো? এভাবে ছবি তোলার কি আছে? যখন সামনের দিকে চোখ গেল, নিজেকে দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় আমার। লিজা ঠোঁটে লিপস্টিক দিয়ে আমার কিস করছে। শুধু ঠোঁটেই না, গালে, কপালে, বুকে কিস করছে। আমাকে লিপস্টিক দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। আমি উঠে দিলাম এক দৌড়। গোসল করে এসে দেখি লিজার মোবাইলে ছবিগুলো দেখছে আর হাসছে। আমার রাগ উঠে যায়। আমি পিছন দিক দিয়ে লিজার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দিলাম এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদের এক কোণে বসে ছবিগুলো দেখছি। হঠাৎ একটু ছবি দেখে চোখ আটকে গেল। আমার বন্ধু হৃদয়ের বার্থডেতে আমি একটা ডায়েরি গিফট করেছিলাম, সেই ছবিটা লিজার মোবাইলে। আমি এবার গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। সারা গ্যালারি জুড়ে আমার ছবি। হঠাৎ পিছন থেকে লিজা মোবাইলটা ছো মেরে কেড়ে নিল। তুই আমার মোবাইল কেড়ে আনলি কেন? তার আগে বলেন, আমার মোবাইলে আপনার ছবি কি করে? জানতে চাস? বলেন। সত্যি বলবো। কিন্তু আপনি আমাদেরকে এগিয়ে যাচ্ছেন কেন? কারণ কথাগুলো কানে কানে বলতে হবে, কেউ শুনে নিতে পারে। আমি কানে এগিয়ে দিলাম। লিজা আমার কানে এসে আই লাভ ইউ বলে দৌড় দিল। আমি লিজার দিকে তাকে হাসি দিলাম, কারণ আমিও লিজাকে পছন্দ করি। কিন্তু বলছি না, তার কারণ দুইটা। প্রথমত, লিজা আমার থেকে 3 বছরের বড়, আর দ্বিতীয়টা হচ্ছে লিজার সম্পর্কে আমার বিয়ান হয়। আমার আব্বু আম্মু এই দুইটার একটাও মেনে নেবে না। এখন আমি কি করব আপনারাই বলেন। সকালে খাওয়া দাওয়ার জন্য আম্মু নিচ থেকে ডাক দিল। আমি খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। এমন সময় মোবাইল বেজে উঠলো। আমি মোবাইল রিসিভ করতে যাব, তার আগেই লিজা ফোন কেড়ে নিয়ে রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কি? আমি লিজা। আমি তমা। কাকে চাই? শাকিল বাড়িতে আছে? শাকিলকে দিয়ে আপনি কি করবেন? আমি শাকিলের গার্লফ্রেন্ড। কিন্তু আপনি কে? আমি শাকিলের বিয়ে করাবো। শাকিল বিয়ে করলো কবে? আপনি আমার সাথে ফাজলামো করছেন? 2 দিন আগেই তো শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে।
লিজা এবার মোবাইলটা লাউড স্পিকারে দিল। কি বললেন? আপনি আবার বলেন। 2 দিন আগে শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। এ মেয়ে, আমি কখন আপনাকে আই লাভ ইউ বললাম? সব মিথ্যে কথা বলছে। তোমরা আমাকে বিশ্বাস করো। লিজা আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে এখনই মেরে ফেলবে। আব্বু আম্মু তো রেগে ফায়ার। দুলাভাই বগলের নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। সবাই আমাদেরকে এসে আমাকে ঘিরে ধরেছে। লিজা আবার বলা শুরু করলো, কিন্তু 2 দিন আগে তো শাকিল শ্বশুর বাড়ি ছিল। লিজার কথা শুনে তোমা আমতা আমতা করে ফোনটা কেটে দিল। আমিও একটা স্বস্তি নিঃশ্বাস পেলাম। আপু আজকে মিথ্যা বলে আমার সম্মানটা বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? আমি সত্যি কথাই তো বললাম। তুই আমার স্বামী। কি বলতে চাইছো মা? একটু পরিষ্কার করে বলবে, আমরা বুঝতে পারছি না। লিজা আবার রুমে দেখে চলে গেল। আমি লিজার কথা শুনে অবাক। কি করতে চাইছি লিজা? রুম থেকে বেরিয়ে দেখি লিজা আবার সামনে এসে একটা কাগজ এগিয়ে দিল। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা আমার আর লিজার রেজিস্ট্রি কাগজ। আমি লিজা দিকে অবাক চোখ নিয়ে তাকালাম। আমার হাত থেকে আপু আর দুলাভাই নিয়ে পরে আম্মুর হাতে দিল। আম্মু আমার আর লিজার রেজিস্ট্রি পেপার দেখেই রেগে গেল। আম্মু লিজাকে উদ্দেশ্য করে বলে, দেখো মা, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাদের বিয়েটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু কেন আন্টি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বলেন, আমি ভুল শুধরে নিব। তবুও আমাকে শাকিলের থেকে আলাদা করবেন না। আমি শাকিলকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শাকিলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো লিজা, আমি একজন মা হয়ে চাইবো না আমার ছেলের সাথে বয়সে 3 বছরের বড় একটা মেয়ের সাথে বিয়ে করে সংসার করুক। আন্টি, ভালোবাসার কাছে বয়স কোনো ম্যাটার করে না। প্লিজ আমাদের বিয়েটা মেনে নেন আন্টি। না, আমি এক কথার মানুষ, যা বলেছি তাই হবে। তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাবে, এটাই আমার শেষ কথা। আম্মুর কথা শুনে লিজা দূরে বাড়ি থেকে বেরিয়ে গেল। লিজার পিছনে দুলাভাইও দুধ দিল। আম্মু, কাজটা তুমি ভালো করলে না। লিজা অনেক ভালো মেয়ে, শাকিলকে অনেক ভালোবাসে। আর শাকিল, তোর জন্য যদি লিজার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদের পুলিশের হাতে ধরিয়ে দিব। 2 দিন হলো বিয়ে হয়েছে, এরই মধ্যে শ্বশুরবাড়ির লোকের জন্য দরদ উতলে পড়ছে। আর ছোট ভাইয়ের জীবনটা যে নষ্ট হচ্ছে, এতে তার কিছুই আসে যায় না। আপু কিছু না বলেই বাড়ি থেকে চলে গেল। আমি আম্মুর উপরে রেগে বাড়ি থেকে বেরিয়ে আনিকাদের বাসায় রওনা দিলাম। আনিকাদের বাড়িতে এসে দরজা কলিং বেল বাজালাম। আন্টি শুধু দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। শাকিল, কি হয়েছে তোমার? আমি আন্টিকে সব বলে দিলাম। আন্টি আমার কথা শুনে কিছুই বুঝতে পারছে না। আন্টির পিছনে আনিকা দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আনিকা সবাইকে ফোন দিয়ে আসতে বলে। আমি আনিকাদের বাড়িতে এসেছি 10 মিনিট হলো। এর মধ্যে আমার সব বন্ধুরা চলে আসে, অথচ অন্য সময় 20 থেকে 25 মিনিট টাইম লাগে ওদের আসতে। আনিকার কাছ থেকে সবটা শুনে তামিম হৃদয় এসে আমার পাশে বসে। সবাই আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার মুখে কোনো হাসি নেই। একটা সময় ওদের চেষ্টার কাছে হার মেনে হেসে দিলাম। সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি এরকম বন্ধু সবার ভাগ্যে মিলে না। আমি অনেক লাকি। সবাই আমাকে নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। ওদের সাথে থেকে আমি লিজার কথা ভুলে যাই। সারাদিন ঘুরে রাতে বাড়ি ফিরে আসি। সাথে তামিম আর হৃদয়ও আসে। রাতে খাবার খেয়ে 3 জন বন্ধু মিলে ঘুমিয়ে গেলাম। সকাল ঘুম থেকে উঠে তামিম আর হৃদয় বাড়ি চলে গেল। আমি রেডি হয়ে ভার্সিটি যাব। তার আগেই আম্মু এসে পথ আটকালো। শাকিল, কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি আম্মু। কেন, কিছু বলবে? ভার্সিটি যাওয়া লাগবে না, আজকে রুমে গিয়ে শুয়ে থাক। কিন্তু কেন আম্মু? আর রুমে চলে আসলাম। সাথে রুমে বসে ফেসবুক চালিয়ে কাটিয়ে দিলাম। এভাবে 7 দিন বাড়িতে বসে কাটিয়ে দিলাম। আজকে অনেক কষ্টে আমাকে রাজি করিয়ে ভার্সিটি যাচ্ছে। ভার্সিটি গেটের সামনে আসতেই পিছন থেকে মিলা আপু ডাক দিল। মিলা লিজার বেস্ট ফ্রেন্ড। মিলা আপুর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে চলে আসলাম। মিলা আপুকে বিদায় দিয়ে হারামি বন্ধুদের কাছে গেলাম। তামিমের সামনে গিয়ে দাঁড়াতে সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। শাকিল, এতদিন কোথায় ছিলি? ভার্সিটিতে আসলি না? আবার তোর মোবাইলটাও বন্ধ। আরে বলিস না, আমার 7 দিন ভার্সিটি আসতে দেয় নাই, আর মোবাইলটা নিয়ে গেছে। আমরা বসে গল্প করতেছি, হঠাৎ লিজা আপু এসে আমরা হাত টেনে ভার্সিটির পিছনে নিয়ে আসলো। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সবাই দেখলে কি মনে করবে? কে কি মনে করলো সেটা জেনে আমি কি করব? তুই এতদিন ভার্সিটি আসলি না কেন জানিস? তোর জন্য আমি কত চিন্তা করেছি। যদি আন্টি তোরে দূরে কোথাও পাঠিয়ে দেয় আমার থেকে আলাদা করার জন্য। যাক, ভালোই হয়েছে তুই আমার কাছে ফিরে এসেছিস। আচ্ছা আন্টি সেদিন তোরে কিছু বলে নাই তো? এতগুলো প্রশ্ন শুনে আমি লিজা দিকে অবাক হয়ে তাকে রইলাম। এই মেয়ে আমাকে নিয়ে এত চিন্তা করবে জানাই ছিল না। কিরে, বলছিস না কেন? আন্টি তোরে কিছু বলেছে কি না? না, আম্মু আমাকে কিছু বলে নাই। আর আপনি আমার চিন্তা বাদ দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা করেছেন আপনার শরীরের। আমার খেয়াল রাখার জন্য তো তুই আছিস। আমি আপনার খেয়াল রাখতে যাব কেন?
কারণ আমি তোর দুষ্টু মিষ্টি বউ। আমার খেয়াল রাখবে না তো কার খেয়াল রাখবি? আমি আপনার খেয়াল রাখতে পারবো না? আপনি কি বাচ্চা যে আপনার খেয়াল রাখতে হবে আমাকে? আমি তোমার বউ বাচ্চা, তাই তুমি শুধু আমার খেয়াল রাখবে আর একটু একটু আদর করবি। আমার ঠেকা পড়েছে আপনার খেয়াল রাখার। কি বললি তুই? আরেকবার বলে দেখ। না, বললাম কিভাবে আপনার খেয়াল রাখবো, যদি দয়া করে একটু বলে দিতেন তাহলে ভালো হয়। আমি তো আবার এইসব কম বুঝি, তাই বললাম। আইসা আমার পিচ্ছি বর, বেশি কিছু করতে হবে না, শুধু প্রতিদিন তুই আমার এই মিষ্টি ঠোঁট দিয়ে আমাকে একটু আদর করে দিলেই হয়ে যাবে। এসবের কিছুই হবে না। আম্মু জানতে পারলে আমাকে ভার্সিটি আসা বন্ধ করে দিবে। আমি চললাম। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, এমনি এমনি তো আর তোমাকে ছাড়ছি না। কি করতে চাইছেন আপনি? লিজা কোনো উত্তর না দিয়ে আমরা হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন আরেকটু হলে আমি উপরে চলে যেতাম। লিজা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে চুমে দিল। আমি রাগের চেহারা নিয়ে লিজার দিকে তাকালাম। আরে রেগে আছো কেন? কি হয়েছে? সবার বউ ঠোঁটে কিস করে, আর তুমি আমার কপালে কিস করলে কেন? যাও, তোমার মতো বউ আমার লাগবে না। একটু রাগ করেই বললাম। আমার বরটা কি আমার উপর রাগ করেছে? অনেক। আমার কথা শুনে লিজা মুচকে হাসি দিয়ে আমার ঠোঁটে আলতো করে ঠোঁট বসিয়ে দিল। লিজার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার ভালো লাগছিল। 7 মিনিট পর ছেড়ে দিল। এবার খুশি হয়েছো? অনেক খুশি। শাকিলা, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আমাকে ভালোবাসো না, সত্যি করে বলবে কিন্তু। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ভয় ভয় বলতে পারিনি। ভার্সিটির প্রথম দিনই আপনাকে দেখে ভালো লেগে যায়, আপনাকে নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু পরের দিন ভার্সিটি গিয়ে দেখি একটা ছেলেকে আপনি মারছেন। আমার পাশে একটা বড় ভাই দাঁড়িয়েছিল। তার কাছ থেকে জানতে পারি আপনি কি ভার্সিটির সব ছেলেকে এভাবে মারেন। তাই ভয়ে আমি আর আমার বন্ধুরা কেউ আপনার সামনে দিতাম না, আপনার থেকে দূরে থাকতাম। তাহলে এতদিন আমার সাথে অভিনয় করেছিলে? একটু। তবে আমি কিন্তু আপনাকে বুঝিয়েছি আমি আপনাকে কতটা ভালোবাসি। কিভাবে? রাতে বৃষ্টির কথা মনে আছে? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি কিন্তু তখন আপনাকে কিছু বলিনি। প্রায় রাতে আপনি আমার রুমে গিয়ে আমার ঠোঁটে কপালে কিস করতেন। আমি সব জেনেও না জানার অভিনয় করে যেতাম। কথাগুলো শুনে লিজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতার একটি ঘুষি মেরে আমার অবস্থা নাজেহাল করে ফেলেছে। আমি লিজার হাত ধরে এক টান দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। লিজা আমার থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। ছাড়ো আমাকে, তুমি আমার সাথে কথা বলবে না। সত্যি ছেড়ে দিব? হুম। ঠিক আছে, তাহলে আমি বরং আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেই। কি? আন্টি তোমার বিয়ে ঠিক করেছে? তাহলে আমার কি হবে? তোমার আর কি হবে? দেবদাস তো আর হতে পারবে না, তবে দেবদাসিনী হতে পারবে। দেবদাসিনী রূপে, কিন্তু তোমাকে সেই মানাবে। আমি রাস্তা দিয়ে হেঁটে বুকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে হেঁটে যাব, আর তুমি আমাদের দিকে তাকিয়ে থাকবে। লিজার দিকে তাকিয়ে দেখে লিজার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। বলতে না বলতেই কান্না করে দিল। আরে কান্না করছে কেন? আমি তো মজা করে কথাটা বলেছি। তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে কখনো মজা করবে না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আজকে ক্ষমা করে দাও। আমি লিজাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে একটা কথা বললাম। কথাটা একটু পরে জানতে পারবেন। লিজা আমার কথা শুনে ফিক করে হেসে দিল। ভার্সিটি ছুটি হলে তামিদের সাথে বাসায় চলে আসি, কারণ দেরি করে গেলে আম্মু আবার সন্দেহ করবে। লিজা আমাকে আসতে দিবে না, অনেক বুঝে চলে আসতে হলো। বাড়িতে এসে দেখি আম্মু সোফায় বসে টিভি দেখছে। আমি শীতে পা রাখতেই আম্মু টিভি দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আম্মু কিছু বলবে? লিজার সাথে তোর দেখা হয়েছিল? না আম্মু, ওনার সাথে আমার দেখা হয় নাই। কেন বলো তো আম্মু? না এমনি, তুই রুমে যা। আমি রুমে চলে গেলাম। টেবিলে বসে ভাবতেছি কিভাবে ময়না বেগম মানে আম্মুকে রাজি করানো যায়। অনেক ভেবে একটা বুদ্ধি মাথায় আসলো। বুদ্ধি কতটুকু কাজে লাগবে সেটা আমি জানি না, তবে চেষ্টা করলে দোষ কোথায়। তাই আমি প্রথমে দুলাভাইকে ফোন দিলাম, আপুকে ফোন দিলাম না, কারণ আপু আমার উপর রাগারাগি করতে পারে, এতে প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। 2 ফোন দিলাম কিন্তু ধরছে না। 3বারের সময় ফোন রিসিভ করে গরম গলায় বলল, কেন ফোন দিয়েছো তুমি? দুলাভাই আমার কথাটা শুনেন। আমি কথাটা বলতে ফোনটা কেটে দিল। আমি আবার ফোন দিলাম। কেন বিরক্ত করছো? আমার বোনের জীবনটা তো নষ্ট করে দিয়েছো, এখন আবার কি চাই? আপনার কি মনে হয় আমি লিজার জীবন নষ্ট করার জন্য আপনাকে ফোন দিয়েছি? তাহলে কেন ফোন দিয়েছো? লিজাকে এবারে বউ করে আনার জন্য। আমি লিজাকে ভালোবাসি, কিন্তু আম্মু এত সহজে আমাদের মেনে নেবে না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, লিজাকে এবারে বউ করে আনার। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল। এখন না, কালকে আমার বন্ধুদের নিয়ে আপনার বাসায় আসবো। আপনি আপুকে রাতে সবকিছু বলে রাখবেন, যেন আমরা গেলে সিনক্রেট না করে। আর লিজাকে কাল ভার্সিটি পাঠিয়ে দিবেন। কেন? লিজা থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তবে আমি লিজাকে সারপ্রাইজ দিতে চাইছি। ঠিক আছে, তোমরা কখন আসবে? 8টার দিক দিয়ে আসবো। দুলাভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম।
এখন আবার তামিমদের ফোন দিয়ে সবটা জানাতে হবে। তামিমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। মনে হয় শালা বউয়ের সাথে কথা বলতেছে। তাই আর বিরক্ত না করে হৃদয়ের মোবাইলে ফোন দিলাম, কিন্তু হৃদয়ের মোবাইলে ব্যস্ত দেখাচ্ছে। তাই হৃদয়কে মেসেজ করলাম, হৃদয় আমাকে ফোন দিস। মেসেজটা সেন্ড করে মোবাইল বিছানায় রাখতে হৃদয় ফোন করলো। হ্যালো শাকিল, ফোন দিয়েছিলি কেন? কালকে আব্বু শ্বশুরবাড়ি যাব, আমার সাথে তোরা যাবি। আমরা তোর আপুর বাড়িতে গিয়ে কি করব? সেটা কালকে জানতে পারবি। তুই সবাইকে বলে দিস। হৃদয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বিকেলে ছাদে বসে গেমস খেলতেছি, এমন সময় পাশের বাড়ি ভাবি ডাক দিল। শাকিল ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, তাও আবার আপনার দুলাভাইয়ের ছোট বোনকে। আপনাকে কে বলেছে? এসব কথা বলতে হয় নাকি? বাতাসের সাথে ভেসে আসে। বাতাস তো আপনার সাথে কথা বলে। আরে না ভাই, পাশের বাসার শেফালি ভাবির মুখে শুনেছি। আর কি কি বলতেছে? আর কিছু বলেনি। আচ্ছা, ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? আপনার ভাবি বাপের বাড়ি গেছে। কবে আসবে? জানি না, এত প্রশ্ন করেন কেন? আপনার বউ বাপের বাড়ি থেকে কবে আসবে আপনি জানেন না? এটা কেমন কথা? আপনার যদি এতই দরদ উতলে পড়ছে, তাহলে আপনি ফোন দিয়ে জেনে নেন কবে আসবে। আমার রাগ দেখে ভাবি আর কিছু বলতে পারলো না। তার আগে পিছন থেকে আম্মু রেগে গিয়ে বলল, শাকিল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? জানি আম্মু, কিন্তু তুমি হয়তো জানো না এই মহিলাগুলো কতটা খারাপ। এদের কারণে রাস্তা দিয়ে হেঁটেও যেতে পারি না, যেখানে যাই সেখানে একই প্রশ্ন, শাকিল তোমার বউকে বাপের বাড়ি থেকে কবে আনবে? এতদিন বউকে কেউ বাপের বাড়িতে রাখে? শুনলাম তুমি নাকি ডিভোর্স দিবে। বলো কি উত্তর দিব? কি হলো, চুপ করে আছো কেন? কিছু একটা তো বলো। হ্যাঁ, তুমি আর কি বলবে? তুমি তো খাচ্ছ আর ঘুমাচ্ছ, কিন্তু আমার উপর দিয়ে কি যাচ্ছে সে খবর কি তুমি রেখেছ? তোমার সিদ্ধান্তের জন্য আমার কতটা ক্ষতি হবে সেটা তুমি ভেবেছ? তুমি সবসময় বলতে আমরা দুজন তোমার হিরের টুকরো সন্তান, কিন্তু আজকে দেখো তোমার সিদ্ধান্তের জন্য এক হিরের টুকরা তোমার উপর অভিমান করে চলে গেছে, আরেকজন কোনো মতো বেঁচে আছে। কথাটা বলেই ছাদ থেকে নেমে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাতে খাওয়ার জন্য আব্বু এসে ডেকে গিয়েছিল, কিন্তু আমি যাইনি। পরে আম্মু এসে ডেকে যায়, আর যাওয়ার সময় বলে যায়, তুই যাই বলিস না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। আমি লিজাকে ছেলের বউ হিসাবে মেনে নেব না। কথাটা বলেই আম্মু চলে যায়। আমি মনে মনে বললাম, আম্মু তুমি মস্কাবে তবু ভাঙবে না। তবে তুমি জেনে রেখো আমি কিন্তু তোমারই সন্তান। তোমাকে কিভাবে মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এমন বুদ্ধি করেছি না, তুমি নিজ থেকে লিজাকে এ বাড়িতে বউ করে আনবে। কখনো ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আমি বিছানা থেকে উঠে হাতে শার্ট নিয়ে দৌড়ে হৃদয়ের বাড়ির দিকে রওনা হলাম। হৃদয়ের বাড়ির সামনে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। এত দেরি করে আসলি কেন? আমরা তোর জন্য সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। সরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চল, দুলাভাই আমাদের জন্য বসে আছে। সবাইকে নিয়ে দুলাভাইদের বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি সালাম দিয়ে সবাই বসলাম। তা বাবা, কি জন্য আমাদের এখানে বসিয়ে রেখেছো? আন্টি, আপনারা হয়তো জানেন লিজা আর আমার বিয়ের কথা। আমি মানছি সবাইকে না জানিয়ে বিয়ে করাটা লিজার উচিত হয়নি, কিন্তু এতে দোষ কিছুটা হলেও আমার আছে। আমি লিজার কি আর ভালোবাসা বুঝেও অভিনয় করে গেছি, তাই হয়তো আমাকে হারানোর ভয়ে লিজা এই ভুলটা করেছে। তাহলে তুমি এখন কি করতে চাইছো? আঙ্কেল, যেহেতু লিজা এখন আমার বউ, তাই আমি লিজাকে নিয়ে সংসার করতে চাইছি। কিন্তু তোমার বাবা মা তাদের কিভাবে এই বিয়েতে রাজি করাবে? সেই জন্যই তো এখানে আসছি। হঠাৎ দরজা কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। এতক্ষণ লাগে আসতে? আমরা তো তোমার জন্য কখন থেকে বসে আছি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আসার সময় ডাক দিয়ে আসবি না? প্রতিদিন তোর আম্মু ডেকে ডেকে কান ফাটিয়ে ফেলতো, আজকে কি হয়েছে আল্লাহ জানে। আব্বুর সাথে কথা বলতে বলতে আসছি, হঠাৎ আব্বু দৌড়ে এসে আমার আব্বুকে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। আমরা সবাই মিলে সোফায় বসলাম। আঙ্কেল আন্টি আব্বু থেকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা আপনি? বসে কথাটা বললো আব্বু। আমরা সবাই প্ল্যানে মনোযোগ দিলাম। অতবার আব্বু প্ল্যান বলতে লাগলো। প্ল্যান শেষে আমি তামিমদের সাথে বেরিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাত 10টায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ 3 দিন হলো রিয়ার সাথে দেখা করতে পারি নাই। এই 3 দিন তামিমদের সাথে প্ল্যানে কিছু কাজ করেছি। আগামীকাল ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঢোলের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে বারান্দায় দাঁড়িয়ে বললাম, কে রে এত সকাল ঢোল বাজিয়ে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল? তোমার বউ গো। কড়াটা শুনতে নিচে তাকে দেখি লিজা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে ব্যান্ড পার্টির লোক। আমি দৌড়ে নিচে চলে গেলাম। তুমি এখানে কেন? আর এই লোকগুলো এখানে কি করছে? আস্তে আস্তে এত বিচলিত হচ্ছ কেন? আগে মিষ্টি মুখ করো, তারপর সব বলছি। আমার মুখে এক এক করে 3টে মিষ্টি ঢুকিয়ে দিল।
আমি কোনো মতো মিষ্টি শেষ করলাম। এবার বলো এসব মানে কি? জান, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। লিজার মুখে কথাটা শুনে গলায় মিষ্টি আটকে গেল। খুব খুব করে কাশি দিলাম। লিজা পানি এনে সামনে ধরলো। আমি পানি গ্লাস লিজার হাত থেকে নিয়ে খেয়ে আব্বু আম্মুর দিকে তাকালাম। আম্মু রেগে চোখ লাল করে ফেলেছে। আব্বু বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজা মুচকে মুচকে হাসছে। এই, তোমার হাসি বন্ধ করো। তুমি ব্যান্ড পার্টি নিয়ে এসব কথা এলাকায় বলতে বলতে আসছো? বেচারা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। উনি আসছে আরেকজনের চিন্তা করতে। ঠাস করে একটা থাপ্পড় দিলাম। লিজা গালে হাত দিয়ে কান্না করে দিল। আম্মু এসে লিজাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। ব্যান্ড পার্টির লোক ব্যান্ড বাজাচ্ছে, তাই সামনে গিয়ে ধমক দিতেই সবাই পালিয়ে গেল। রাগে আমার শরীর ঘেমে যাচ্ছে। আমি দুলাভাইকে ফোন দিলাম। হ্যালো দুলাভাই, লিজা এসব কি শুরু করেছে? কেন, লিজা আবার কি করলো? কি করে না সে সেটা বলেন। আপনার বোন সারা এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জানিয়ে দিয়েছে সে নাকি মা হতে যাচ্ছে। কি বলছো? লিজা এসব করেছে আর আমরা কিছুই জানি না? তবে আর বলছি কি, তাড়াতাড়ি আসেন। ফোন কেটে দিয়ে বাড়ির ভিতরে গিয়ে আরেক দফা অবাক হলাম। আম্মু লিজাকে সবাই বসিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। লিজা গালে হাত দিয়ে ফুফু হয়ে কান্না করছে আর খাবার খাচ্ছে। ওদিকে আম্মু আলগা ভালোবাসা দেখিয়ে বলছে, আমার আম্মুটার গালে থাপ্পড় দিয়ে কি অবস্থা করেছে। আজকে শাকিল বাড়ি আসুক, দেখে নিব আমার আম্মুর গায়ে হাত তোলা। আম্মুর কথা শুনে লিজা কান্না আবেগে আরো বাড়িয়ে দিল। আমি আর আব্বু দূর থেকে দাঁড়িয়ে এদের কাহিনী দেখছি। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি দুলাভাই, আপু, আঙ্কেল আন্টি থ মেরে দাঁড়িয়ে আম্মু আর লিজার দিকে তাকিয়ে আছে। আম্মু লিজাকে যত্ন করে খাইয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। হঠাৎ দুলাভাই আব্বুর পিছনে গিয়ে কানের কাছে কি যেন মুখ নিয়ে বলল, বাবা এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারছি না, শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখি হৃদয়। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হৃদয় বলে উঠলো, দোস্ত, তোর ভাবি তো পেয়ে গেছি। রাখ শালা, তোর ভাবির গুষ্টি গিলেই। তোর আবার কি হলো? কি হয়েছে দেখতে চাস? তাহলে বাড়িতে চলে আয়। রেগে ফোনটা কেটে দিয়ে যে পকেটে ফোনটা রাখবো এমন সময় আম্মু বলে উঠলো, এই হারামজাদা, তুই এখানে কি করছিস? রুমে যা। আমি আম্মুর কথা মতো মাথা নিচু করে রুমে চলে আসলাম। রুমে বসে ভাবছি কিছুক্ষণ আগের কথা। এসব কি হলো? আমরা প্ল্যান করেছি লিয়ার জন্য আমি সুইসাইড করব। ডাক্তার আঙ্কেল মানে হৃদয়ের মামা আম্মুকে বলবে এবারের জন্য রুগীকে বাঁচাতে পেরেছি, তবে আবার সুইসাইড করার চেষ্টা করলে আমাদের হাতে আর কিছু করা থাকবে না। রুগী যা চাইছে আপনারা সেটাই করেন। আর একটা কথা, এই লিজা মেয়েটাকে রুগী বারবার এই নাম ধরে ডাকছিল। আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মেয়েটাকে রুগীর কাছে নিয়ে আসেন, না হলে রুগী আবার সুইসাইড করার চেষ্টা করতে পারে। আম্মু গিয়ে লিজার আব্বু আম্মুর কাছে ভুল স্বীকার করে লিজাকে আমার কাছে নিয়ে আসবে। প্ল্যানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 11টার সময় নিলয় মানে আমার মামাতো ভাইয়ের ডাকে ঘুমটা ভেঙে যায়। তুমি কখন আসলে? সকালে এসেছি, এখন ঘুম থেকে উঠ, আমার আবার অনেক কাজ পড়ে আছে। তুমি আবার কি কাজ? বাড়িতে তো কাজ করার জন্য লোক আছেই। বাইরে গিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। বাইরে এসে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মনে হয় আজকে এই বাড়িতে বিয়ে হবে, কিন্তু বিয়েটা কার? আর বিয়ে হলে আমি তো জানতেই পারতাম। তাহলে কার বিয়ে? দূর, আমি এত চিন্তা করছি কেন? নীলয় ভাইকে জিজ্ঞেস করলেই তো হয়, উত্তর পেয়ে যাব। আমি রুমে ঢুকে নীলয় ভাইয়ের সামনে দাঁড়ালাম। কিছু কি বলবি? বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? বিয়ে হবে তাই। কার বিয়ে? তোর আর লিজার। কি? আমার বিয়ে? আর আমি জানি না? এই বিয়ে আমি করব না। দরকার পড়লে বাড়ি থেকে পালিয়ে যাব, তো বিয়ে করব না। কি বললি তুই? দরজার দিকে তাকিয়ে দেখি লিজা চোখ গরম করে দাঁড়িয়ে আছে। লিজাকে দেখে আমার শরীর আপনা আপনি কাঁপতে শুরু করলো। লিজা এসে নীলয় ভাইকে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল। আমি ভয় শেষ। লিজা আমার কাছে এসে গালের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে আমার শার্টের কলার চেপে ধরে। কি বলেছিলি তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? না না, আমি আবার কখন কি করলাম? আমি তো বলেছি এই বিয়ে আমি নাচতে নাচতে করব। সবাইকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি। তাই বুঝি? তাই। তাহলে আমাকে এখন একটু আদর করে দাও। না না। কি বললে? করছি তো। আমি লিজার গালে কিস করলাম। আমি কি গালে কিস করতে বলেছি? আমি এইখানে কিস করতে বলেছি। আমি পারবো না। তোমাকে করতে কে বলেছে? আমি নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছি। লিজা আমাকে বিছানায় ফেলে বুকের উপরে উঠে কিস করতে লাগলো। 3 মিনিট হয়ে গেল কিন্তু ছাড়ছে না। 5 মিনিট পার হয়ে গেল তবুও ছাড়ছে না। এদিকে ঠোঁট কেটে গেছে আমার, আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। এভাবে কেউ পাগলের মতো কিস করে? সরি। ঠিক আছে, রুমে যাও। লিজা মুখ গুমরা করে রুমে চলে গেল। এরপর তামিরা এসে আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি আর কি বলতাম, বসে বসে শুনে যাচ্ছি। সন্ধ্যা 7টা কাজী এসে আমাদের বিয়ে পড়িয়ে দিল। একটু পর আমাদের দুজনকে টেবিলে বসিয়ে এক প্লেটে খাবার দিল।
আমি লিজার মুখে এক লোকমা খাবার দিলাম। লিজা খাবার খেয়ে আমার মুখে এক লোকমা তুলে দিল। খাবার মুখে নিতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ লিজা শাড়ির আঁচল বের করে আমার চোখের পানি মুছে নিল। খুব কষ্ট হচ্ছে। হুম। সরি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখের পানি টলমল করছে। আমি লিজার কপালে কিস করতে যাব এমন সময় আপু বলল, এই কি করছিস তোরা? এখানে কি বাসর সেরে ফেলবি? আপুর কথা শুনে সবাই হেসে দিল। আমি লজ্জা পেয়ে দৌড়ে এসে রাত 11টা বন্ধুরা জোর করে ছাদ থেকে নামিয়ে বাসর করে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি বিছানার দিকে তাকে দেখি লিজা বিছানা নেই। ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজেও লিজাকে পেলাম না। হঠাৎ বারান্দায় গানের শব্দ পেলাম। আমি গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দেখি লিজা বারান্দায় সুন্দর করে পর্দাটা নিয়ে হাঁটু পর্যন্ত শাড়ি উঠে লুগি ডান্স গানে তাল মিলে নাচছে। আমি দাঁড়িয়ে লিজার নাচ দেখছি। গানের মাঝখানে লিজা উল্টো দিকে ঘুরে দেখে আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে লিজার দিকে তাকিয়ে আছি। লিজা লজ্জা পেয়ে দৌড়ে রুমে গিয়ে বিছানার উপরে উঠে বসে পড়ল। আমি নিজেকে স্বাভাবিক করে রুমে গেলাম। রুমে গিয়ে লিজার পাশে বসে লিজার হাত ধরে বললাম, তুমি কিন্তু অনেক সুন্দর নাচতে পারো। আজকে না দেখলে আমি জানতে পারতাম না আমার বউ এত সুন্দর করে নাচতে পারে। দূর, হাসি পাচ্ছে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। লিজা আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার গালে কামড় বসিয়ে দিল। আমিও কম কিসে লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমি লিজার ঘাড়ে ও গলায় কামড় বসিয়ে দিলাম। লিজার এগে আমার বুকে কামড় বসিয়ে দিল। আমি লিজার 2 হাত শক্ত করে চেপে ধরে লিজার নাকের কাছে নাক ঘষা দিলাম। লিজা নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। তা ম্যাডাম, এসবের মানে কি? কোন সব? এই যে আপনি আর আম্মু মিলে প্ল্যান করলেন আর আমাকে কিছুই জানালেন না। আমি শুধু একটু কষ্ট করলাম। সরি, তোমাদের সারপ্রাইজ দিতে চাইছিলাম কিন্তু বলি নাই। কিন্তু আমরা যে এতটা কষ্ট করলাম তার কি হবে? বললাম তো সরি। সরিতে কাজ হবে না, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। প্লিজ, আজকে না, আজকে তো আমাদের বাসর রাত। আজকে কোনো বাসর হবে না, এটা তোমার শাস্তি। কি বললি? তুই কেন তোর বাপের এসেও বাসর করব? তাহলে আমার বাবাকে পাঠিয়ে দিই, তার সাথে বাসর করো। লিজা রেগে বুকের উপর থেকে বসে হাত 2টা খাটের সাথে বেঁধে ফেললো। এবার বাসর না করে কোথায় যাবে জানতো? তুমি আমার হাত বাঁধলে কেন? আজকে তোমাকে ধর্ষণ করে বাসর করব। কি? জি। লিজা আমার ঠোঁটের উপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। আমি শুধু অসহায়ের মতো শুয়ে আছি। 5 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে বলল, জান, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হও। কিসের দ্বিতীয় রাউন্ড? আর সেদিন বলেছিলে না আমরা দুজন মিলে একটা ট্রিকের টিম বানাতাম, তার কথা বলছি। ঠিক আছে, তার আগে আমার হাত খুলে দাও। তুমি একা একা কিভাবে ক্রিকেট টিম বানাবে? এই ছেলে, এদিকে আয়। ভার্সিটি গেট দিয়ে ভিতরে আসতে একদল মেয়ের মধ্যে একজন আমায় ডাক দিল। আমি তাদের সামনে গিয়ে, আপু আমায় ডেকেছেন? এখানে তুই ছাড়া আর কে আছে শুনি? আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তোরা সবাই চুপ থাক। এই, তোর নাম কি রে? আবির। আপনার নাম? নীলাত্রী। নীলা মানে নীলা। আপু আমি আসি তাহলে। আমি তোকে যেতে বলেছি? না। তাহলে? ক্লাসের টাইম হয়ে গেছে। কোন ইয়ারে পড়িস? অনার্স প্রথম বর্ষে। আচ্ছা যা। ক্লাসে যেতে যেতে না হয় আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির হাসান, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর বাকিটা না হয় গল্পের মধ্যে জেনে নিয়েন। ক্লাস শেষ করে আমি জিসান রনে বাসা দিকে যাচ্ছি। তখন কে যেন আমার নাম ধরে ডাকতেছে। আমি পিছনে ফিরে তাকে দেখি নীলাপু একটা বাইকের উপর বসে আছে আর আমার হাত নেড়ে ইশারা করছে তার কাছে যেতে। এই চল, আপু ডাকতেছে। আমার কথা শুনে ওরা দৌড়ে চলে গেল, কিন্তু আমি বুঝতেছি না ওরা কেন দৌড়ে চলে গেল। কালকে ওরা আসলে জেনে নেব। আমি নীলাপুর কাছে গিয়ে, আপু আমায় ডেকেছেন? তোর বাসা কোথায়? ওইদিকে। আমি হাত দিয়ে দেখিয়ে দিয়ে, বাইক চালাতে পারিস? জি আপু। এই নে চাবি। নীলাপু আমার হাতে বাইকের চাবিটা দিয়ে। আমি বাইকে উঠতেই নীলাপু পিছনে উঠে বসলো। বাইকটা স্টার্ট দিতেই আপু আমাকে জড়িয়ে ধরে বসলো। নীলাপুর বান্ধবীগুলোর দিকে চেয়ে দেখে ওরা মুসকে মুসকে হাসতেছে। তারপর ভার্সিটি থেকে বের হয়ে আপুকে বললাম, আপু আমরা কই যাব? বাসায়। আমি বাইক চালাচ্ছি আর উনি পথ দেখে দিচ্ছেন। হঠাৎ, এখানে দাঁড়া। আমি বাইকটা একটা বাসার সামনে দাঁড় করাতেই নীলাপু বললেন, চল ভেতরে যাবি। আমি বাসাটার দিকে তাকিয়ে দেখি বাসাটা বেশ বড় আর সুন্দরও। এটা কার বাসা? আমার। বাসাটা খুব সুন্দর। আর আমি? আপু হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে বল না। আপনিও তো খুব সুন্দর। আসলে নীলাপু দেখতে খুবই সুন্দর। চল ভেতরে যাবি। না, আম্মু রাগ করবে। কেন? দেরিতে গেলে আম্মু বকবে। আমার কথা শুনে নীলাপু হাসতে হাসতে শেষ। তারপর বলল, তুই কি এখনো পিচ্ছি নাকি? আপু আমি গেলাম। সরি।
এখান থেকে তোর বাসা কত দূর? 2 মিনিটের পথ। কাল থেকে ভার্সিটিতে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি, বুঝলি? আচ্ছা। আর শোন, তোর নাম্বারটা দে তো। তারপর নীলাপুকে নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। আম্মু, খিদে লাগছে, খাবার দাও। আমি আর আম্মু খাবার খেয়ে নিলাম। আর আব্বু অফিস শেষ করে একেবারে বিকেলে বাসায় আসে। আবির, জি আম্মু। আজ ভার্সিটি কেমন কাটলো? ভালোই তো। আমাকে নীলাপুর কথা বললে না জানি নীলাপুর মতো হাসাহাসি শুরু করবে। রাতে একসাথে সবাই খেতে বসেছি। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। একবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলাম। ফোন ধরতেই, হ্যালো আফরো, হুম ভার্সিটি যাবে না? যাবো তো। কখন যাবি? আমি এবার ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আসলে এতক্ষণ ঘুমের ঘরে ছিলাম, তাই ফোনে কি বলেছি নিজেও জানি না। হ্যালো, কে আপনি? আমি নীলা। তার মানে আমি এতক্ষণ নীলাপুর সাথে কথা বলতেছিলাম। আমি ফোনটা আবার হাতে নিয়ে দেখি 9:40 ছুঁই ছুঁই। তাড়াতাড়ি আমার বাসার সামনে আয়। ফোনটা কেটে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে দৌড়ে নীলাপুর বাসায় চলে আসলাম। ওখানে গিয়ে দেখি নীলাপু বাইকের উপর বসে আছে। আমি ওনার কাছে যেতেই উনি বাইক থেকে নেমে আমার সামনে এসে, এই নে চাবি। তারপর আমি বাইক চালাচ্ছি আর উনি আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমার কাছে কেমন জানি লাগতেছে, তবু কিছু বলতে পারছি না, কারণ উনি আমার সিনিয়র আর আপু বটে। আসতে এত দেরি করলি যে? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। নাস্তা করছিস? হ্যাঁ মানে না। এখানে দাঁড়া। কেন আপু? বাইক দাঁড় করাতে বলছি, দাঁড় করা। বাইক থেকে আমি নামতেই নীলাপুর হাতটা ধরে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তারপর একটা টেবিলে গিয়ে বসলো, সাথে আমিও। কি খাবি বল? জি আপু, আমি তো বাসা খেয়ে আসছি। থাপ্পড় চিনস? কেন আপু? তোকে দিব তাই। আমি আবার কি করলাম? আমার সামনে মিথ্যা বলার জন্য। সরি। তারপর রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি আর নীলাপু ভার্সিটিতে চলে গেলাম। বিলটা নীলাপুই দিয়েছে। ভার্সিটি গেট দিয়ে ভিতরে আসতে দেখি ভার্সিটির সকল স্টুডেন্টরা আমার দিকে চেয়ে আছে। বাইকটা পার্ক করতেই চাবিটা আপুর কাছে দিয়ে ক্লাসের দিকে যেতেই কিছু ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। তোর নাম কি রে? জি ভাই, আবির। নীলার সাথে তোর এত কি রে? ভার্সিটিতে আসতে একসাথে আসিস, আবার যাওয়ার সময় একসাথে? হ্যাঁ, নীলাপু নিজে বলেছে প্রতিদিন আসার সময় ভার্সিটিতে নিয়ে আসতে, আবার যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য। সে যাই হোক, তোকে যেন আর ওর আশেপাশে না দেখি। নেক্সট টাইম যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আর আমি মন খারাপ করে ক্লাসরুমে গিয়ে বসলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন বিহেভ করেনি যতটা ওই ছেলে প্লে করেছে। কি রে দোস্ত, তুই মন খারাপ করে বসে আসিস কেন? না এমনি। আচ্ছা, তোরা কালকে দৌড়ে চলে গেলি কেন? তুই নীলা আপুকে তো চিনোস। হুম। আচ্ছা, তার আগে বলতো, তুই আজকে নীলা আপুকে নিয়ে ভার্সিটি আসার সময় সবাই তোর দিকে তাকিয়েছিল তো? কিন্তু ওরা এভাবে তাকিয়েছিল কেন? নীলা আপু হচ্ছেন এই ভার্সিটির হাজারো ছেলের ক্রাশ, আর আজ পর্যন্ত কত ছেলে ওনার পিছনে ঘুরেছে তার হিসাব নেই। আর উনি তোর সাথে ভার্সিটিতে আসাই ওরা সবাই তোর দিকে তাকিয়েছিল। ও, সবাই গিয়ে বুঝলাম ভার্সিটির বড় ভাইগুলো কেন আমার সাথে এমন করলো। হঠাৎ জিসান বলল, আর কালকের কথাই বলি, উনি যে পরিমাণ রাগী তার সামনে যেত আমার হ্যাপি ভয় করে। এখন একটা ছেলে ওকে প্রপোজ করতে উনি ছেলেটাকে যে পিটুনিটাই দিলেন, ছেলেটা গোটা 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। আর এই ভার্সিটির এমন কোনো ছেলে মেয়ে নাই যে ওনাকে ভয় পায় না, আর ভার্সিটিটা ওনার কথাই চলে। জিসানের কথা শুনে বুঝলাম ওরা কালকে কেন পালাইছে। তারপর ক্লাস শেষ করে আমরা 3 জনে মানে আমি, জিসান, রনি বাইরে আসতেই একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি রিদি। তো না মানে আমরা তো একসাথে পড়ি, আমি বলতে চাইছি আমরা কি ফ্রেন্ড হতে পারি? তোরা কি বলিস? আমি জিসান আর রনের দিকে চেয়ে বললাম, একসাথে যখন পড়ি ফ্রেন্ড হতেই পারি। নাকি আরো অন্য কিছু? আমরা আজ থেকে সবাই ফ্রেন্ড। তারপর আমরা 3 জন রিধির সাথে পরিচিত হলাম। অবশ্যই রিধি মেয়েটা খারাপ না, বরং ভালোই। অল্পতে সবার সাথে মিশে যায়, যেমনটা আমাদের সাথেই ধরুন। ভার্সিটি থেকে আজকে ভয়ে ভয়ে বের হচ্ছে, কারণ জিসানের কাছে নীলাপুর নামে যা শুনেছি এখন ওনার সামনে যেতে ভয় করতেছে, কখন জানি আমাকেও পিটায়। আজকে ওনার কাছে গেলাম না, সোজা বাসায় চলে আসলাম। বিকেলে পাড়া মাঠে খেলতেছিলাম, তখন রনির ফোন। আমি ফোনটা রিসিভ করতে রনি বলল, দোস্ত, আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? না মানে আর কি। তোর মিয়ে বাদ দিয়ে যা বলা সোজাসুজি বল। তোকে যে কিভাবে বলি। তুই বলবি নাকি ফোনটা রাখবো? হারামিটা শুধু মিয়ে করতেছে। দোস্ত, আমি প্রেমে পড়েছি। আলহামদুলিল্লাহ। এখন তোকে হেল্প করতে হবে, প্লিজ তুই না করিস না। দেখি। দোস্ত, আমার শরম করতেছে। তুই শরম লইয়া থাক, আর ওদিকে মেয়েটা কর্ণকে পটা নিয়ে যাক। দোস্ত, মেয়েটা রিধি।
কোন রীতি আজকে আমাদের সাথে যে ফ্রেন্ডশিপ করেছে ও নাকি? রে। দোস্ত যাই হোক, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। কি বললি তুই? বলছি রেদিকে আমার পছন্দ হয়েছে ভাবি হিসাবে। ওকে ভাবির নজরে দেখবি, বুঝলি? না, বইয়ের নজরে দেখবো। ধ্যাত। আচ্ছা, কালকে ভার্সিটি গেলে তোদের ব্যাপারটা দেখছি, এখন রাখ। তারপর ক্রিকেট খেলা শেষ করে বাসে চলে আসলাম। রাতে পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটি গেট দিয়ে ঢুকতে দেখি নীলা আর ওর বান্ধবীরা হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে আমি তো ভয়ে শেষ। আমি ওদের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, অমনি নীলাপুর ডাক। ভয়ে আমার গলা শুকিয়ে আছে, কি করবো বুঝতে পারছি না। যাই হোক, ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আপু, তুমি আমাকে ডেকেছ? কি মনে হয়? না মানে আসলে ভয়ে আমার মুখ দিয়ে ঠিকভাবে কথা আসছে না। নীলা, তুই একবার হঠাৎ দেখ আমি ওর কি হাল করেছি। আরে তাসকিয়া, তুই চুপ থাক। এই তুই চল। যাব মানে? এই তো এলাম। আমি এবার একটু লজ্জা পেয়ে, আসলে ও আমার হাত ধরেছে তো তাই। ও আমার হাতে বাইকের চাবি দিল আর আমি বুঝে গেলাম আমি বাইক চালাচ্ছি আর উনি আমাকে জোরে ধরে আছে। আমাদের এভাবে যে কেউ দেখলে বলবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আসলে কি তাই? আপু, আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। তোমার বাসা তো ওইদিকে। আরে ধুর, আমাদের আরেকটা বাড়ি আছে, আমরা ওখানে যাচ্ছি। আমরা ওখানে যাচ্ছি কেন? প্রেম করতে। কি? একটা কাজ আছে। নীলাপু পর দেখে দিচ্ছে আর আমি সেই অনুযায়ী বাইক চালাচ্ছি। একটু পর নীলাপু বলল, সামনে বাড়িটার ভেতরে ঢোক। তারপর গেট হালকা ধাক্কা মেরে ভিতরে আসলাম। ভিতরে আসতে নীলাপু বলল, তুই বাইকটা পার্কিং করে আয়। আমি বাইকটা পার্কিং করে আসতেই দেখি নীলাপু চাবি নিয়ে দরজা লক খুলতেছে। তার মানে এখানে আমি আর আপু ছাড়া আর কেউ নেই। যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে কি হবে? আমি তো ভয়ে ঘামছি। ভেতরে আয়। নীলাপু ভিতরে চলে গেলেন আর আমি ওনার মিষ্টি হাসি দেখে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। পরে না জানি কি হয়, ভিতরে যেতে আপু বলল, তুই বস, আমি একটু আসি। আমি একা একা বসে আছি আর ওদিকে নীলাপু কিচেনে চলে গেলেন। একটু বার দুই হাতে দুটো কফি মগ নিয়ে আসলেন। এবার আমরা দুজন একসাথে কফি খেতে লাগলাম। তুই উপরের রুমে গিয়ে বিশ্রাম নে, আমি একটু পর আসছি। নীলাপু এই বলেই কোথায় যেন চলে গেল। আমি এবার উপর রুমটা গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কারো মুখের গরম এসে আমার উপর পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলতে দেখি নীলাপু আমার বুকের উপর শুয়ে আছে। আমি নীলাপুকে হালকা ধাক্কা মেরে, আপু সাউন আমাকে। কেন? প্লিজ। নীলা আমার উপর থেকে উঠে বসলো। যেভাবে আছিস ওইভাবেই থাক, না হলে। নীলা আবারও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়লো। হঠাৎ মুখটা তুলে আমার কপালে একটা কিস করে বসলো। হঠাৎ এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর আমি ওরা আমার কাণ্ড দেখে পুরো বেকুব বনে গেলাম। আবির, তুই কালকে আমায় রেখে চলে আসলি, আর আজকেও কেন? এমনি ডাহা মিথ্যে কথা। যে সত্যটা বলতাম আজকে আমার বন্ধু জানাজা দিতে হতো। ওই মেয়েটাকে রে? কোন মেয়ে? কালকে ভার্সিটিতে তোর সাথে যে ছিল। ও রিধি, জাস্ট ফ্রেন্ড। কালকে থেকে তোকে যেন ওর সাথে আর না দেখি। কিন্তু নীলা আমাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি চুপ করে আছি। আর শোন, কালকে থেকে আমরা ভার্সিটিতে একসাথে যাবো আর আসবো। আজ চুপটি করে ওনার কথা শুনছি। হঠাৎ নীলাপু ওনার ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। নীলাপুর আমার কাণ্ড দেখে আমি পুরো থ মেরে গেলাম। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্য রুমে চলে গেল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু উনি আমার রুমে আসলেন। উনি আমার সাথে এমন বিহেভ করছে যে একটু আমাদের মাঝে কিছুই হয়নি। আবির চলো। তারপর আমরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসলাম। খাবার শেষে বিলটা আপুই দিয়েছে। এবার আমরা একটা নদী পাড়ে গেলাম বাইকটা রেখে। আমি আর নীলাপু পাশাপাশি হাঁটতেছি। যে কেউ এভাবে দেখলে বলবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ভাবা যায় এগুলা? হাঁটতে হাঁটতে এক সময় আমরা ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ নীলাপু দৌড়ে এসে একটা দোকানের কাছে চলে গেল। আমি দোকানটার দিকে চেয়ে দেখি ওটা ফুচকার দোকান। তারপর আমরা দুজন মিলে ফুচকা খেয়ে নিলাম। আবির চল, ওইখানটাই বসি। আমি আর নীলাপু দুজনে ওইখানটায় গিয়ে বসলাম। আচ্ছা আবির, আমাকে তোর কেমন লাগে? ভালোই তো। আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ, বাসি তো। সত্যি? এবার নীলাপু আমার হাতটা ধরে বলল, তুই কবে থেকে আমাকে ভালোবাসিস? যেদিন থেকে আমি তোমাকে আপু ডাকি ওই দিন থেকে। মানে? আমার তো বোন নাই, তাই আমি তোমাকে বোন মনে করি। আর আমি তোমাকে আমার বোনের মতো ভালোবাসি। কি বললি তুই? আমরা দুজন তো ভাই বোনের মতো। আমি তোমাকে আপন বোনের মতো মনে করি। তোকে তো আস। হঠাৎ নীলাপু আমার মুখটা ওনার কাছে নিয়ে ওর ঠোঁট দুটো লাগিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিল। আর যদি তোর মুখ থেকে ওইসব কথা শুনি, থাপড়াইয়া দাঁত ফালাইয়ে দেবো। ঠিক আছে আপু। নীলাপু আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল আর বলল, আজ থেকে তুই আমাকে শুধু নীলা বলে ডাকবি। আপু। কি বললি?
নীলা। হুম, মাথায় থাকে যেন। হুম। চল বাসায় যাব। তারপর আমরা দুজনে বাইকের কাছে গেলাম। আমি বাইক চালাচ্ছি আর নীলা আপু পিছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আচ্ছা আবির, তুই কি সত্যিই বুঝছিস না আমি তোকে? কি? তোর জানা লাগবে না। আমি নীলা আপুকে ওনার বাসা নামিয়ে দিয়ে চলে আসতে যাব তখন। আবির শোন, হুম। হৃদির সাথে তোকে যেন আর না দেখি। আমিও মাথা নেড়ে বাসায় চলে আসলাম। তবে আজকে বাসার ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা হয়েছে। আসলে আব্বা আম্মু দুজনে আমার ঠোঁটের দিকে তাকে মিটমিট করে হাসতেছে। আমি লজ্জা উপরে চলে আসলাম। রাতে খাবার খেতে আসছি, তখন দেখতেছি ওরা দুজন আমার দিকে তাকে মুচকে হাসতেছে। কিছুক্ষণ পর আব্বু বলল, মেয়েটা কে রে? কোন মেয়েটা? আমি অবাক হয়ে বললাম, তোমার বাইকের পেছনে বসা মেয়েটার কথা বলতেছি, যে তোমাকে জড়িয়ে ধরেছিল। বিশ্বাস করেন নাহিদ ভাই, আমি ছেলেবেলা লজ্জা পাইছি। না পারছি উঠে যেতে, না পারছি খাবার গেলতে। আর আব্বু আম্মু তো মার্শাল্লাহ। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলবো? মেয়েটা কে? আমার ভার্সিটির বড় আপু। বড় আপু নাকি অন্য কিছু? আমি হাতটা ধুয়ে দৌড়ে রুমে চলে আসলাম। আব্বু বোধহয় অফিস থেকে ফেরার পথে আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। তারপর হিসু করে ঘুমায় পড়লাম। আপনারা ঘুমায় পড়েন। সকালে উঠে নাস্তা সেরে এবার নীলাপুর বাড়ির দিকে গেলাম। সময় 9:20 হবে। আন্টিকে সালাম দিয়ে আপু রুমের কাছে গিয়ে, আপু। দরজা খোলা আছে, ভেতরে আয়। আমি দরজা ঠেলে ভিতরে এসে দেখি আপু শাড়ি পরতেছে। অবশ্য শাড়ি পরা শেষ, তবে শাড়ির কুচিটা ঠিক করতে পারতেছে না। হঠাৎ আপু বলল, আবির আমার শাড়ির কুচিটা ঠিক করে দে তো। আপু তুমি এসব কি বলতেছো? কি বললি? না মানে। তাড়াতাড়ি ঠিক দে, না হলে। আমি নীলাপুর সামনে হাঁটু গেড়ে ওনার শাড়ি কুচিটা ধরলাম। তারপর কুচিটা ঠিক করব, অমনি আমার চোখ পড়লো ওনার নাভির দিকে। হঠাৎ ওনাটাকে হুঁশ ফেলল। ওই কি করিস? না মানে আসলে হয়েছে কি, আমি তো লজ্জা ঠিকভাবে কিছু বলতে পারছি না। থাক, এখন তাড়াতাড়ি কুচিটা ঠিক করে দে। কুচিটা ঠিক করে দেওয়ার সময় আমার হাতের ছোঁয়া নীলাপুর শরীরে লাগতেই উনি হালকা কেঁপে উঠল। আসলে থাক। আমি আপুর শাড়ি কুচিটা ঠিক করে দিলাম। তারপর আমরা দুজন নিচে নামতেই আন্টি বা নীলার আম্মু বলল, মাশাআল্লাহ, তোদের দুজনকে খুব মানিয়েছি। আন্টি কি বলল? নীলাপুকে আস্তে করে বললাম, ওই তুমি বুঝবে না। তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। আন্টি কিচেনে গেল। আমি সোফায় বসতেই নীলাপু আমার পাশে বসলো, একবার গা ঘেঁষে। আবির। আমি ওর দিকে তাকে দেখি নীল শাড়ি পরেছে, আর হাতে চুড়ি, চোখে কাজল, সবকিছু মিলিয়ে ওকে যেন আকাশ থেকে নামা নীলপরি লাগতেছে। সবকিছু মিলিয়েও কিছু একটা ছিল না। সুন্দর, তবে কি? কপালে একটা টিপ পরলে আরো সুন্দর লাগতো। আমি ওদিকে তাকে হালকা এসে বললাম। হঠাৎ কোথা থেকে যেন আন্টি এসে বলল, তোমাদের প্রেম আলাপ শেষ হলে এবার নাস্তা করে নাও। আন্টি নাস্তা দিয়ে আবার কিচেনে চলে গেল। আর আমি আন্টি কথা শুনে থ মেরে গেলাম। কি হলো? আন্টি কি যেন বলল। বলছে আমাদের হাসাহাসি শেষ হলে এবার নাস্তা করে নিতে। কিন্তু আমি যেন অন্য কিছু শুনলাম। কি শুনলে? না মানে হয়তো ভুল শুনেছি। আমরা দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে নীলা আমার হাত ধরে উপর নিয়ে গেল আমার নীলার রুমে। এবারও আয়নার সামনে গিয়ে কি যেন এনে আমার হাতে দিয়ে বলল, টিপটা দিয়ে দাও তো। আমি টিপটা লাগিয়ে দিলাম। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। তারপর বাইকটা স্টার্ট দিতেই নীলাপু আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভার্সিটির সামনে আসতেই নীলাপু বলল, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। আমি কিছু বলার আগেই নীলাপু ভার্সিটির ভিতরে চলে গেল। আর বাইক থেকে নামতেই আবির। আমি পিছন ফিরে দেখি হৃদি দাঁড়িয়ে। তুই কেমন আছিস? ভালো, তুই? সেম। আপু কেমন আছেন? হৃদির কথা শুনে পিছন ফিরে দেখি নীলাপু দাঁড়িয়ে। আমি নীলাপু চোখের দিকে তাকিয়ে দেখি ওনার চোখগুলো লাল হয়ে গেছে। আল্লাহ জানে আজ আমার সাথে কি হয়। ভালো। নীলাপুর এমন মুখ দেখে আমি পুরাই বোকা বনে গেলাম। আল্লাহ জানে আমার সাথে কি হয়। আর হৃদিরও কি দরকার ছিল এখানে আমার সাথে কথা বলার? হৃদির এসব কাণ্ড দেখে আমার মুখ দিয়ে যেন কোনো কথাই আসছে না। আমি একবার নীলাপুর দিকে তাকাচ্ছি, আরেকবার হৃদির দিকে। আমি এমন এক চিপায় পড়েছি যাকে বলে মানকার চিপা। রীতি, তুমি আমার হাতটা ছাড়ো। কিন্তু আপু, ও তো ক্লাসে যাবে। একবারও তোমাকে বলছে যে ও আজ ক্লাস করবে? না। তুমি ক্লাসে চলে যাও, ও আজ আমার সাথে ঘুরতে যাবে। হৃদি চলে যেতেই নীলাপু আমার শার্টের কলা ধরে টানতে টানতে একটা নিচু জায়গায় নিয়ে চলে গেল। তোকে না বলেছিলাম রীতির সাথে কথা না বলতে? আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু ও। তারপর আমি ওকে বারণ করতে যাব, এমনিতে তুমি এসে পড়লে। আজকের জন্য মাফ করে দিলাম, কিন্তু আর না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। চল। আমরা ভার্সিটি গেটের সামনে চলে গেলাম। তারপর বাইকে করে আবার পথ চলতে লাগলাম। আমরা কোথায় যাচ্ছি? মার্কেটে।
আমি আর কিছু বললাম না। তারপর মার্কেটে গিয়ে বাইকটা সাইড করে নীলাপুর সাথে মার্কেটের ভিতরে গেলাম। উনি জামা কাপড় কিনতে লাগলেন। হঠাৎ নীলাপু বলল, দেখ তো আমায় কোন শাড়িতে মানাবে। আমি কিভাবে বলবো? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তারপরও তোমাকে কালো শাড়িতে মানাবে। তাই বুঝি? আচ্ছা, আমি বাইরে গেলাম, তুমি আসো। একটু পর আসতে আমরা দুজন একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিলাম। তারপর পার্কে চলে গেলাম। পার্কে একটা টুলে আমি আর নীলাপু পাশাপাশি বসে আছি। হঠাৎ উনি বললেন, আচ্ছা আবির, তোর কি রং পছন্দ? কালো। সেই জন্যই বুঝি আমাকে কালো কালার শাড়ি কিনতে বলেছিলি। ওই শাড়ি তো তোমাকে মানাবে তাই। নীলাপু এবার ওনার মাথাটা আমার ঘাড়ে রাখলেন। তারপর উনি বললেন, আবির, আসলে নীলাপু ওনার মাথাটা আমার ঘাড়ে রাখতেই আমার কাছে অস্বস্তি হচ্ছিল। তোর কেমন মেয়ে পছন্দ? কেন বলো তো? এমনি বল না। তোমার মতো হলেই হবে। কেন? আমি হলে সমস্যা কি? কিছু বললে? চলো বাসায় যাব। তারপর আমি নীলাপুকে বাসায় রেখে চলে যাচ্ছিলাম। তখন নীলাপু আমার হাত ধরে একটা কাপড়ের ব্যাগ ধরিয়ে দিল। কি আছে এতে? তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আমি তো তোমার সাথে ছিলাম, তাহলে? তুই নিচে আসার পর আমি কিনছি। এখন বাসায় চলে যা। আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবি না। যদি তোমার দিকে তাকায়? পাগল একটা, যা তো। আমি হাসতে হাসতে বাসা চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে, তুই আজ ভার্সিটি ক্লাস করিসনি? জি না। কেন? নীলার সাথে ঘুরতে গিয়েছিলাম। নীলা মেয়েটা আবার কি? ওই মেয়েটা নাকি যার কথা তোর বাব্বু বলছিল? আমি আর এক সেকেন্ড দেরি না করে দৌড়ে রুমে চলে আসলাম। তারপর কাপড়ের ব্যাগটা টেবিলের উপর রেখে গোসল করতে চলে গেলাম। গোসল ছেড়ে রেডি হতে যাব, তখন টেবিলের উপর নজর পড়তে দেখি কাপড় ব্যাগটা। আমি ওটা খুলে দেখি একটা সুন্দর কালো রঙের পাঞ্জাবি। আমি কাপড় ব্যাগটা ওখানে ঠিক আগের মতো রেখে নিচে চলে আসলাম। নিচে নামতে দেখি আব্বা আম্মু কি যেন নিয়ে হাসাহাসি করতেছিল। তাতে আমার কি, আমি খেয়ে দিয়ে আবার উপরে চলে আসলাম। তারপর ঘুম সারাদিন এভাবে কেটে গেল। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি নীলাপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি একবার চোখ মুছে দেখলাম, হ্যাঁ ঠিকই তো, উনি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নীলাপুকে হালকা ধাক্কা দিতে উনি, ওই সমস্যা কি? না মানে আমাকে, নীলাপু আমাকে থামিয়ে বলা শুরু করলো, চুপচাপ শুয়ে থাক, না হলে। একটু পর উনি আমার কপালে ছোট্ট একটা আদর মেখে দিল। তারপর আমাকে ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আর কালো পাঞ্জাবি পরে নিচে আসবি। আর আমি এতক্ষণ বোবার মতো কথাগুলো শুনতে লাগলাম। তারপর ফ্রেশ হয়ে নীলাপুর দেওয়া কালো পাঞ্জাবিটা পরে নিচে চলে আসলাম। নিচে নামতে দেখি সবাই বসে আছে, আব্বু আম্মু আর নীলাপু। আমি নীলাপুর দিকে তাকাতে দেখি উনি কালো শাড়িটা পরে আছে, আর হাতে কালো চুড়ি, আর কপালের মাঝখানে কালো টিপ। আমি যেন ওনার উপর থেকে চোখ সরাতে পারছি না। পরে আম্মু ডাকে আমার ঘুর ভাঙলো। আবির! আমি যেন লজ্জায় পড়ে গেলাম। নীলাপুর দিকে চেয়ে দেখি উনি লজ্জা পেয়ে বসে আছে। আব্বু আর নীলাপু কথা বলতেছে। আমি গিয়ে টেবিলে বসলাম। এবার আম্মু নাস্তা দিয়ে আমার পাশে এসে বসলো। আম্মু, নীলা কখন আসছে? আসছে তো, অনেকক্ষণ হবে। তারপর নাস্তা করে ওদের কাছে যেতেই নীলাপু বলল, চলো। আমি তো লজ্জায় কিছু বলতে পারছি না। নীলামা, আবার এসো। জি আম্মু। তারপর বাইরে যেতেই আমি বললাম, আমরা কই যাচ্ছি? গেলেই দেখতে পাবি। নীলাবার একটা রিক্সা দাঁড় করালো। তারপর রিক্সা করে আমরা চলতে লাগলাম। নীলাপুর সাথে আমার বসায় কেমন যেন অস্বস্তি বোধ লাগছে। আমি একটু রিক্সার সাইডে যেতেই নীলাপু আমার হাতটা ধরলো। ওদিকে চেপে বসছিস কেন? এদিকে আয়। জীবনে হ্যাঁ। তারপর আবার আগের মতো বুঝতে হলো, মানে নীলাপুর গা ঘেসে। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না, আমি কিন্তু হেভি লজ্জা পাইতেছি। আমরা কোথায় যাচ্ছি? বিয়ে করতে। কিছু বললে? না। বলে না যে আমরা কোথায় যাচ্ছি? ফুপিমনির বাসায়। একটু পর আমরা সেখানে পৌঁছে গেলাম। এবার রিক্সা ভাড়া মিটিয়ে একটা বাসার ভিতরে যাচ্ছি। ভিতরে যেতেই একজন বয়স্ক মহিলা নীলাপুকে জড়িয়ে ধরলো। অবশ্যই এটা নীলাপুর ফুপি হবে হয়তো। খানিকের পর একটা মেয়ে আসলো আমাদের সামনে। আর মেয়েটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিলাম। আসলে মেয়েটা আর কেউ ছিল না, তাসকিয়া, নীলাপুর বান্ধবী। আবির, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। আন্টি যেতেই নীলাপুর দিকে তাকাতেই আপু একটা মুচকি হাসি দিল। এবার বুঝলাম আন্টিকে আপু আমার কথা বলেছে। তোরা গল্প কর, আমি ফুপির কাছে গেলাম। এই বলে নীলাপু চলে গেল। নীলাপু যেতেই তাসকিয়া আপু আমার পাশে এসে বসলো। তাসকিয়া আপু কি বলে গেল বাট আমি কিছু বুঝতেছি না। একটু পর আন্টি নাস্তা নিয়ে আসতেই আমরা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হতেই নীলাপু আবার আন্টির সাথে কিচেনে চলে গেল। তবে তাসকিয়া আপু আমার পাশে বসে আছে। হঠাৎ আমার ফোনটা বাজতেই ফোনটা তুলে দেখি জিসানে কল। আবির, কই তুই? তাসকিয়া আপুর বাসায়। ওখানে কি করস? নীলাপুর সাথে আসছি। ও,
তো ভার্সিটি আসবি না? না রে। তোর পাশে কে রে? তাসকি আপু। এবার ফোনটা রেখে দিলাম। তবে জিসানের কথাগুলো আমার কাছে কেমন জানি লাগতেছিল। প্রেমে পড়লে যা হয় আর কি। দুপুরে সবাই মিলে খাবার খেতে বসলাম। তাসকি আপুর আব্বুও বসা। আমার ডান পাশে নীল আপু আর বাম পাশে তাসকি আপু। কি যে এক অবস্থা, দুই বোন আমার প্লেট অবস্থা একবার নাজেহাল করে ছাড়ছে। এক বোন মাংসের 1 পিস দিলে আরেক বোন 2 পিস দেয়। অনেক কষ্টে খাবার শেষ করে আসলাম। আপু আমি ঘুমাবো। তারপর আমি তাসকি আপুর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙতেই দেখি তাসকি আপু আর নীল আপু হকি স্টিক নিয়ে দুজন আমার দুপাশে দাঁড়িয়ে আছে, মানে ডান আর বাম পাশে। আর এইদিকে ওদের অবস্থা দেখে আমার যায় যায় অবস্থা। আজকে তোর একদিন কি আমার একদিন? কেন? নীলা কোনো কথা বলছে না, চুপ করে কেঁদে যাচ্ছে। কিন্তু কেন আমি তো বুঝতেছি না এখানে হয়েছেটা কি। আপু ও আপু, আমি তাসকিয়াকে উদ্দেশ্য করে বললাম। উনি কাঁদছে কেন? আমি ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম। কেউ কোনো কথা বলছে না, তবে একজোড়া কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে শুধু। আর সেটা হলো নীলাপুর। আবির, আমি নীলাপুর কাছে গিয়ে, সত্যি করে বলতো, আমার আর রীতির মধ্যে তোর সবচেয়ে কাকে বেশি ভালো লাগে? তাসকি আপু আর নীলাপুর দুজনেই আমার দিকে চেয়ে আছে। আমি চুপ করে আছি। তোমাকে। নীলাপুর দিকে তাকিয়ে বললাম। এবার উনি কান্না মাঝে হেসে উঠলেন। ওনার এমন হাসি দেখে আমার বুকটা কেমন জানি ধর ফেরে উঠলো। আচ্ছা, এটা কি গ্যাস্ট্রিক না অন্য কিছু? তাহলে রিদি যে বলল। রিদি কি বলেছে? নীলাপু আর কিছু বলছে না, আবার কেঁদে যাচ্ছে। আমি তাসকি আপুর দিকে তাকাতে উনি বললেন, হোয়াট? আমি অবাক হয়ে বললাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে রিদিকে কল দিলাম, তবে লাউড স্পিকার দিলাম আর ওদেরকে বললাম যাদের সত্যিটা প্রকাশ হয়। হ্যালো রিদি, কেমন আছো? ভালো। আচ্ছা রিদি, আমি তোমার কি হই? হঠাৎ এমন প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। আমরা দুজন ফ্রেন্ড হই। ও আচ্ছা, ওর বাইরে আমাদের কি কোনো সম্পর্ক আছে? আমি ওদের দুজনের দিকে তাকিয়ে আছি। না। তাহলে তুমি কেন বললে যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আমি রেগে বললাম কথাটা। কি হয়েছে রিধি, উত্তর দাও। আমি আবার রেগে বললাম, আমি তোমাকে ভালোবাসি তাই। আমি কিছু বলতে যাব তার আগে নীলা আপু আমার হাতে ফোনটা নিয়ে নিল আর বলতে লাগলো, তোকে একবার সামনে পাই, তারপর তোর ভালোবাসা আমি বাহির করব। তুই কার দিকে নজর দিস আমি দেখে নেব। কালকে ভার্সিটিতে আয়, তারপর তোরে দেখাবো আমি কে। আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিলাম। তারপর আমি বুঝতেছি না এখানে হচ্ছেটা কি। আর আমি রিধির সাথে কথা বলে নীলাপুর এত জলে কেন? রিধির ওই কথা শুনে তুমি কাঁদছিলে কেন? আমি নীলাপুর দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, কেন কাঁদছি তুই জানোস না, বোঝোস না? তাসকি আপু একটি বিলনমার্কা হাসি দিয়ে চলে গেল। আচ্ছা, তাসকি আপু আমাকে দুলাভাই বলছে কেন? আর এদিকে নীলা গিয়ে দরজা আটকে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসতেছো কেন? আমি ভয়ে ভয়ে কথাটা বললাম। কেন গো বাবু, তোমার ভয় লাগছে বুঝি? হ্যাঁ মানে না। দেখো আমার নীলাপু আমাকে আর কিছু বলতে দেয়নি। এক ধাক্কা বিছানার উপর ফেলে দিল। তারপর নীলাপু এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমার বুকের উপর শুয়ে থাকলো। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। কি করছেনটা কি? আমি নীলাপুকে ধাক্কা দিয়ে বললাম কথাটা। কেন তুই জানোস না? নীলা আবার আমার বুকের উপরে উঠে আমার সারা মুখে আদর করতে লাগলো। একটু পর উনি আবার আমার বুকের উপর এসে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি নীলাপু এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি আমাকে ধাক্কা দিলাম। তারপর ওনার ঘুম ভাঙলো না। বুঝলাম উনি গভীর ঘুমে মগ্ন। আমি অনেক চেষ্টা করেও নীলাপুকে আমার উপর থেকে সরাতে পারলাম না, কারণ উনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি এবার নীলাপুর দিকে তাকাতেই কেমন যেন মায়া আটকে পড়লাম। কতক্ষণ নীলাপুর দিকে তাকিয়েছিলাম জানি না, তবে যখন আমার হুঁশ ফিরল তখন থেকে নীলাপু আমার দিকে চেয়ে আছে। একে তো লজ্জা, তারপর ভয়ে আমি যেন ঘাবড়ে গেলাম। নীলাপুর দিকে তাকাতেই পারছি না যে খারাপ কিছু মনে করে নেয়। তখন আমি অন্যদিকে তাকিয়ে উঠতে যাব, অমনি নীলাপু আমাকে একটানে তার উপর এনে ফেললো। হঠাৎ এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আবির, আমি লজ্জা পেয়ে কথাটা বললাম। আমার দিকে তাকাতো। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার গালে একটা আদর মেখে দিল। কি করতেছেন কি? জানো না? নীলাপু এবার আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আবির, তুই কি কিছুই বুঝোস না? আমি তোকে কি জানি না। দূর। আচ্ছা আবির, তুই কি বুঝোস না আমি কেন তোকে বকি, মেয়েদের থেকে দূরে থাকতে বলি? তুমি আমার ভালো চাও তাই? এটা না। আমি ওনার দিকে চেয়েই বললাম, তাহলে? তো গাধা, তুই এটা বুঝবি কেমনে? আচ্ছা বলতো, একটা মেয়ে যখন একটা ছেলেকে জড়িয়ে ধরে আদর করে হাতে হাত রেখে চলে, সমাজ এদেরকে কি বলে? ভাই বোন, যেটা তুমি আর আমি। কি বললি কুত্তা? সত্যিটাই তো বললাম। তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? আমিও তো তোমাকে ভালোবাসি। সত্যি? ভাই তো বোনকে ভালোবাসতেই পারে। কি? আমি নীলাকে আমার কাছ থেকে ছাড়িয়ে দৌড়ে বাথরুমে চলে গেলাম।
তারপর ফ্রেশ হয়ে নিচে আন্টির কাছে চলে আসলাম। আন্টির পাশে বসে অনেকক্ষণ গল্প করতেছি। হঠাৎ থেকে নীলাপু আর তাসকে আপু একসাথে সিঁড়ি থেকে নামতেছে। আমি নীলাপুর দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে রাগের চোখে তাকিয়ে আছে। একটু পর ওনারা এসে আমাদের সাথে গল্প জুড়ে দিলেন। একটু পর আন্টি কিচেনে যেতেই নীলাপু আমার শার্টের কলার ধরে, এখন আমার হাত থেকে কোথায় যাবি? রিদির কাছে। আস্তে করে বললাম, কি? নীলা, আম্মু আছে, ওকে ছেড়ে দে। নীলাপু কিছুক্ষণ চুপ থেকে এবার বলল, হুম। আমি ওদের দুজনের থেকে একটু দূরে গিয়ে বসলাম। না জানি আবার হামলা দিয়ে বসে। আমার শার্টের কলা ধরা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি ফোনটা কানের কাছে নিয়ে বলা শুরু করলাম, জানো কি করো? আমি ওদের দিকে চেয়ে দেখি ওরা দুজনে চোখ বড় করে আমার দিকে রাগ লুক নিয়ে তাকিয়ে আছে। তাতে আমার কি? ও, আমার কথা ভাবছিলা? জানি তো তুমি আমার কত লাভ করো। জানো, অনেকে না আমার দিকে চেয়ে আছে, বুঝলে? আমি না তোমার পরে ফোন দিচ্ছি। আমি ফোনটা রাখতেই নীলাপু এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। একটু পর উনি হালকা হেসে আমার দিকে এগোতে লাগলো। আমার সাথে মজা করছিলি তাই না, বদমাইশ কোথাকার? হাসতে হাসতে কথাটা বললাম। তবে রে। আমি দৌড়ে আন্টির কাছে চলে আসলাম। আর আমার আর নীলাপুর আমার কাণ্ড দেখে তাসকে আপু হাসতে লাগলো। আমি এদিকে রেগে আছি আর তুই হাসছিস? তোরা দুজন যদি হাসার মতো কথা বলিস তো আমি হাসবো না। ধুর। আরে শোন না, আর রাখছিস কেন? কিছু বলার থাকলে বল, না হলে আমি গেলাম। তোর মতো আমারও না। কি? একটা ছেলে পছন্দ হয়েছে। তাই বুঝি? ছেলেটা কে রে? আবির। কি? না মানে আবিরের বন্ধু। ও প্লিজ তুই আবিরকে বলে আমার সাথে ওর ওর নাম কি রে? জিসান। তোরও জুনিয়র বর, আমারও জুনিয়র বর। না, আমি গেলাম। নীলা কিচেনে যেতেই দেখে আমি আন্টিকে কাজে হেল্প করতেছি আর দুজনে গল্প করছি। তারপর নীলাপু আমাদের সাথে যোগ দিল। একটু পর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। হঠাৎ আন্টি যা বললো তার শুনে আমি তো বেশ চিন্তিত। বুঝে নাই? তাহলে শোনেন, আজকে রাতে এখানে থাকতে হবে। আর নীলাপু আমার দিকে তাকিয়ে মুচকে হাসতেছে। আর আমার বুঝতে দেই নাই যে আজকে আমার রাতে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর যে যার মতো ঘুমাতে চলে গেল। আমি আন্টি দেখানো একটা গেস্ট রুমে চলে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি আমার বুকটা ভারী হয়ে আছে। আমি চোখ মেলে দেখি নীলাপু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি অনেক কষ্টে ওনাকে নিজে থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ রুমে এসে দেখি উনি ঘুমিয়ে আছে। আমি নিচে আসতেই আন্টি বলে উঠলো, আবির, নীলাকে দেখছি না যে। আমি তাসকে আপুর দিকে তাকিয়ে, মানে? দুলা ভাই, আমার বান্ধবীটা কই? আমার আর বুঝতে বাকি নেই, এখানেও একটা কাহিনী আছে। আমি গিয়ে তাসকে আপুর পাশে বসলাম। ওই, আপনার বান্ধবী আমার রুমে কেন ঘুমাচ্ছে? আমি তাসকে আপুর কানে গিয়ে ফিস ফিস করে বললাম, কেন দুলা ভাই, আপনি জানেন না? তার মানে? কেমন দিলাম দুলা ভাই? রাখ তোর দুলা ভাই, রেগে মেগে কথাটা বললাম। কি বলি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি তাড়াতাড়ি নাস্তা করে ছাদে চলে আসলাম। বুঝতেছি না নীলাপু আন্টিকে এসব বলার মানে কি। আমি ফোনে গেম খেলতেছি। হঠাৎ কে যেন আমার ফোনটা হাত থেকে কেড়ে নিল। তাকে দেখি নীলাপু রাগে লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুই ঘুম থেকে উঠলি কিন্তু আমাকে একবারও ডাকলি না কেন? আপনি আমার রুমে ঘুমাচ্ছিলেন কেন? আমার ইচ্ছা। সবাই আপনার ইচ্ছা। এত যখন শখ, একটা বিয়ে করে নেন না। আমি হাসতে হাসতে কথাটা বললাম। কথাটা তুই মন্দ বলিসনি। আমাকে কিন্তু দাওয়াত দিও। কি? গো। তোকে একটা কথা বলার ছিল। তাসকিয়া একজনকে ভালোবাসে। আমাকে নাকি? কি? না মানে ছেলেটা কে? তোর বন্ধু জিসান। সত্যি নাকি? তারপর নীলাপুর সামনেই জিসানকে কল করলাম। জিসানের কথা শুনে বুঝলাম জিসানও তাসকে আপুকে লাভ করে। পরে ওদের দুজনে প্রেম করে দিলাম। শুধু আমারটাই হলো না। কিছুক্ষণ পর আন্টি আর তাসকে আপু থেকে বিদায় নিয়ে নীলাপুর দিকে চলে আসলাম। নীলাপুকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। বিকেলে রিদি ফোন দিয়ে বললো ওনাকে আমাকে কি যেন বলবে, তাই ওর সাথে দেখা করার জন্য বারকে বসে আছি। একটু পর রিদি আসতেই আমি রিদির সাথে কথা বলতে থাকলাম। হঠাৎ কই থেকে যেন নীলাপু এসে রিদিকে ঠাস করে কয়েকটা থাপড় মেরে দিল। তারপর আমাকে বললো আমি যেন একটু দূরে গিয়ে দাঁড়াই। আমি একটু দূরে যেতে ওরা তিনজনে কি যেন আলাপ করতে লাগলো। তিনজন, নীলা, রিধি আর তাসকিয়া। একটু আর রিদি কাঁদতে কাঁদতে চলে গেল। এরপর নীলাপু আমাকে ডাক দিল। আমি ভয় ওনার কাছে গেলাম। আবির, এখান থেকে সোজা বাসায় যাবি, আর কোথাও যাবি না, যা। বাসায় যেতেই শুনি আজকে রাতেই নাকি আমার বিয়ে। কিন্তু আমার যে এসবে কোনো ইচ্ছে নেই। অবশেষে আব্বু আম্মুর জোরাজুরিতে আমার বিয়েটা হয়ে গেল। মন খারাপ করে সাদে বসে আছি। কিন্তু এখন শুধু নীলাপুর সাথে খামখেয়ালি, আড্ডা, একসাথে ঘোরাঘুরি, এগুলো কথা মনে হচ্ছে। একটু পর আমার হারামি বন্ধুগুলো জোর করে বাসঘরে ঢুকিয়ে দিল। আমি বাসঘরে ঢুকে দরজা বন্ধ করতেই একটা মেয়ে এসে আমার পা ছুঁয়ে সালাম করে দিয়ে আমার বিছানায় বসে পড়লো। আমি তার সামনে গিয়ে বললাম, দেখেন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না।
আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু কেন? আমার কাছে মেয়েটি কণ্ঠ কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে। আমি একজনকে ভালোবাসি। কে সে? আমার প্রথম প্রেম অনুভূতি জাগিয়েছিল তাকে। সে আমার ভালোবাসা। তুমি এতক্ষণ ধরে আমার সাথে মজা করছিলে তাই না? জি না। মেয়েটি এবার বিছানা থেকে এসে সোজা আমার পাঞ্জাবি কলার ধরে বলল, মেয়েটার নাম কি? আপনাকে বলবো কেন? দেখ, আমাকে একদম রাগাবি না। হুম বল মেয়েটার নাম কি? আমি এখনো মেয়েটি মুখ দেখিনি, তাই ওকেও দেখিনি। মেয়েটি এবার শার্টের কলার আরও জোরে টেনে ধরে বলল, নীলাদ্রি নীলা, ওরূপে আমার নীলু। সত্যি? মেয়েটি আমাকে ছেড়ে দিল, তবে ওর কথাবার্তায় কেমন যেন খুশির আভাস। আপনি এত খুশি হচ্ছেন কেন? আপনার তো। মেয়েটি আমাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, আমার ঘুমটা সরাও তো। মেয়েটি হাব ভাব আমার কাছে কেমন জানি লাগতেছে। আমি গিয়ে মেয়েটির ঘুমটা সরাতে সে লেভেলে শখ খাইছি। আসলে মেয়েটি আর কেউ না, নীলাপো। কিরে, অবাক হচ্ছিস? আমি মাথা নিয়ে বললাম, আপনি আমায় বলেননি কেন? বললে তো আর তোর মুখ থেকে আমাকে ভালোবাসিস এটা শুনতাম না। আমি তো আপনাকে ভালোবাসি না। একটু হেসে বললাম, কি? আমি নীলাপোকে ভালোবাসি। তাই বুঝি? আপনি আমায় বিয়ে করলেন কেন? তুমি করে বললে খুশি হব। হৃদয় আমাকে এই কথা বলেছে। কি বললি কুত্তা? ভালোবাসা আমাকে? তাহলে এতদিন বলনি কেন? তোকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই। তোমার ভালোবাসা আমি প্রথমেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো আমার থেকে সিনিয়র, তাই। ভালোবাসা আমাকে বললে না তো? বলছি তো। আমি শুনিনি। ভালোবাসি ভালোবাসি, আমার এই পিচ্ছি পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবি না তো? একমাত্র মৃত্যুই। নীলা আমাকে থামিয়ে বলতে লাগলো, আর একবার যদি মরার কথা বলিস। আমি ওকে আমার বুকে জড়িয়ে নিয়ে ওর কপালে ছোট্ট একটা ভালোবাসা পরশ এঁকে দিলাম। এই শোনো না, আমার না তোমার মতো একটা মিষ্টি মেয়ে লাগবে। যা। দিবে তো? জানি না। তুমি যখন দিবেই না, তখন এখান থেকে লাভ কি? তার থেকে বরং আমি রিধির কাছে গেলাম। আমি ওকে ছেড়ে দিয়ে কথাটা বললাম। কি বললি কুত্তা? নীলা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমার উপরে উঠে বসলো। আর একবার যদি রীতির কথা তুই বলিস, তাহলে এই হাতটা দেখছিস? তুমি তো একটা গুন্ডি। তোর জন্য একটা আদর দিবা? তোমার জিনিস তুমিই বুঝে নাও। আমি ওর কপালে আদর করতেই ও আমার সারা মুখে আদর মেখে দিল। আরে ভাই, এখন তো জান হেব্বি লজ্জা করতেছে। গল্প এখানে শেষ। আর হ্যাঁ, এভাবে চলছে আমাদের দুজনের সংসার। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ।